আমার কথা কি আপনারা শুনতে পাচ্ছেন? জি, শুনতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। সো আমি বেসিক্যালি আজকে ওই মনসুর ভাইয়ের আইডি দিয়ে, আমরা যেহেতু একটা কমন আইডি ইউজ করছি, সো ওই আইডি দিয়েই লগ ইন করেছি। সো কেউ ওটাতে কনফিউজড হয় না যে আসলে কে পড়াচ্ছে আজকে। আচ্ছা, সিন্স ইটস 8:30, আমরা আরো 2-3 মিনিটস একটু ওয়েট করি, বাকি আরো কয়েকজন জয়েন করুক, দেন উইল স্টার্ট। আচ্ছা, আমি একটু রেকর্ডিংটা নিয়ে বলে দিচ্ছি অনেকের, যে যেহেতু কনফিউশনটা ছিল। দেখা যাচ্ছে যে গুগলের যখন রেকর্ডিং গুলো শেয়ার করছি, সেখানে একটা লিমিট আছে, পার ডে সামহাও মোর দেন 10 পিপলের কাছে এটা শেয়ার করা যাচ্ছে না। সো এটা জাস্ট ওয়ান টাইম একটা ইস্যু, কারণ আমরা একটা কমন একটা গুগল ড্রাইভ ফোল্ডার খুলেছি এবং আপনাদেরকে ডাইরেক্টলি সেই ড্রাইভের অ্যাক্সেস আমি দিয়ে দিচ্ছি। তো অন্যান্য যেই সকল রেকর্ডিং গুলো আসবে পরবর্তী ক্লাসে, সেগুলা কিন্তু ডাইরেক্টলি ওই ড্রাইভেই সেভ হবে। সো ওয়ান্স ইউ হ্যাভ অ্যাক্সেস, আমি যখন একবার অ্যাক্সেস দিয়ে দিব আপনাদেরকে, হয়তো একটু টাইম লাগছে, 10 জন 10 জন করে দেয়া লাগছে। সো কয়েকজন এখনো অ্যাক্সেস পাচ্ছেন না, আবার কয়েকজন পেয়ে গেছেন। সো বাই টুমোরো অর ডে আফটার টুমোরো, যখন সবার টোটাল যারা আছেন সবার যখন অ্যাক্সেস হয়ে যাবে, এরপরে আর এই ক্লাস রেকর্ডিং নিয়ে ইস্যু হবে না। যখন ক্লাস শেষ হয়ে যাবে, ক্লাস শেষ হওয়ার মেবি 6 to 8 আওয়ার্স এর মধ্যে recording will be available in Drive. আচ্ছা, সো আপনারা লাস্ট ক্লাসে যে টাইম ভ্যালু অফ মানি নিয়ে ডিসকাশন হয়েছিল আমাদের একদম ইন্ট্রোডাক্টরি ক্লাসে, সেটা কি কেউ আর গো থ্রু করেছেন এবং রিভাইজ করেছেন টাইম ভ্যালু অফ মানি? এনিওয়ান? দেখছিলাম ভাইয়া। ওকে, এক্সেলেন্ট। বিকজ এই টাইম ভ্যালু অফ মানি, যেটা অলরেডি লাস্ট ক্লাসে আমরা বলেছিলাম, যে টাইম ভ্যালু অফ মানি ইজ ওয়ান অফ দ্য ফাউন্ডেশনস অফ লার্নিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট। যদি টাইম ভ্যালু অফ মানিতে আজকে আপনারা, ইফ ইউ আর স্ট্রং উইথ ইট, আজকের যে টপিক পড়াবো এগুলা খুবই সিম্পল। সো যদিও ধারাবাহিক ভাবে গেলে আপনাদের বইয়ের চ্যাপ্টার নাম্বার 1 এর পরে চ্যাপ্টার নাম্বার 2 ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল আছে, বাট যেহেতু লার্ন ফাইন্যান্স প্রপারলি, ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল শুরু করার আগেও আমাদের কিন্তু কিছু বেসিক কিছু চ্যাপ্টার কভার করতে হবে, এবং আজকে আমরা চ্যাপ্টার নাম্বার 5 কস্ট অফ ক্যাপিটাল দিয়ে আজকে আমরা শুরু করব। ওকে, সো জাস্ট লেট মি শেয়ার মাই স্ক্রিন। আচ্ছা, আপনারা কি আমার স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি, দেখতে পাচ্ছি। ওকে, ঠিক আছে। সো আজকের ক্লাসটা আমি চাবো একটু ইন্টারঅ্যাক্টিভ যেন হয়। ইন্টারঅ্যাক্টিভ হলে আমার জন্য খুব সুবিধা, এবং একটু ফাস্ট আমি প্রোগ্রেস করতে পারবো যদি আপনারা রেসপন্ড করেন। আচ্ছা, সো ফাইন্যান্সে দেখেন, আমরা যখন অ্যাকাউন্টিং করি, অ্যাকাউন্টিং করার সময় আমরা যখন ফাইন্যান্সিয়াল স্টেটমেন্টসে লেটস সে সাম দের ইজ অ্যান অ্যাসেট, আমার কোনো প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্ট আছে, এবং সেই প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টকে আমি আমার ব্যালেন্স শিটে আমি রিপোর্ট করতে পারি কিভাবে, কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন দিয়ে, তারপরে আমার নেটবুক আছে। সো এটাকে আমরা বলি আমি কস্ট। ভাইয়া শুনতে পাচ্ছি না। ভাইয়া কথা আসতেছে না। ভাইয়া, কথা বোঝা যাচ্ছে না। কথা আসছেই না, বুঝতে যাওয়ার পরে।
হ্যালো, আমি কি ডিসকানেক্ট হয়ে গিয়েছিলাম? জি আমরা ভাইয়া ভাইয়া অনেক কিছুই শুনিনি। জি ভাইয়া। আচ্ছা আচ্ছা, আপনারা কতটুকু পর্যন্ত শুনতে পেরেছেন? লসলেস ডেপ্রিসিয়েশন। একদম শুরু থেকে জাস্ট একটা দুটো লাইন শুরু বলার থেকেই পরে ভাইয়া, আসলে আপনার শুরু করছেন আর তখন চলে গেছে। হ্যাঁ, আবার স্টার্ট করতে হবে। আপনার কন্টেন্ট শুনতে পাই নাই আসলে, মেইন কন্টেন্ট। ওকে, আমার কথা কি এখন ক্লিয়ারলি শুনতে পাচ্ছেন আপনারা? এখন আর কোনো ডিস্টারবেন্স হচ্ছে? না না, এখন ক্লিয়ার। ওকে, পারফেক্ট পারফেক্ট। সো যেটা বলছিলাম যে অ্যাকাউন্টিং এ আমরা যখন অ্যাকাউন্টিং করি, ইন অ্যাকাউন্টিং আমরা টু শো দ্য ভ্যালু অফ অ্যান অ্যাসেট, সেটা আমরা কস্ট মডেলে দেখাই মাঝে মধ্যে। যেমন প্রপার্টি প্ল্যান্ট এন্ড ইকুইপমেন্টের ক্ষেত্রে কস্ট মাইনাস অ্যাকুমুলেটেড ডেপ্রিসিয়েশন করে নেট বুক ভ্যালু হিসাবে দেখাই। আবার অ্যাকাউন্টিং এ আমরা মাঝে মধ্যে রিভ্যালুয়েশন মডেল অথবা ফেয়ার ভ্যালু মডেলে মাঝে মধ্যে একটা অ্যাসেটের ফেয়ার ভ্যালু হিসাবে সেটাকে রিপোর্ট করি। সো when it comes to ফাইন্যান্স, ফাইন্যান্সের ক্ষেত্রে আমরা একটা অ্যাসেটের ভ্যালু কিভাবে ডিটারমাইন করি, হোক সেটা অ্যাসেট অর এনিথিং অ্যাট অল। আমি যদি আপনাকে বলি অ্যাজ আ স্টুডেন্ট অফ ফাইন্যান্স, হাউ উইল ইউ ডিটারমাইন দ্য ভ্যালু অফ এনিথিং? সোজা কথা হলো, এবং আমাদের একটা ফান্ডামেন্টাল আন্ডারস্ট্যান্ডিং আজকের ক্লাস থেকে নিতে হবে। এবং আজকের ক্লাসের একটা জিনিস যদি আপনারা বুঝতে পারেন এবং এটা মাথার মধ্যে ঢুকায় ফেলতে পারেন, দেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের বাকি, আমি এখনো স্ক্রিন শেয়ার করি নাই যে লিখেছেন, ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের এভরিথিং এলস উইল বি ক্রিস্টাল ক্লিয়ার। সেটা কি? ইন ফাইন্যান্স, দ্য ভ্যালু অফ এনিথিং, দ্য ভ্যালু অফ এনি অ্যাসেট ইজ ইকুয়াল টু দ্য প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোজ জেনারেটেড বাই দ্যাট অ্যাসেট। এখন সেই অ্যাসেট হোক আপনার মেশিনারি, অথবা সেটা যদি হয় আপনার স্টক, শেয়ারস, বন্ড, ডেবেঞ্চার্স, প্রেফারেন্স শেয়ার, হোয়াট এভার ইট ইজ, জিরো কুপন বন্ড, হোয়াট এভার ইট ইজ, দ্য ভ্যালু অফ এনি অ্যাসেট। আমি যদি বলি এই শেয়ারের ভ্যালুটা কত অথবা এই মেশিনের ভ্যালুটা কত, অ্যাজ এ স্টুডেন্ট অফ ফাইন্যান্স আপনার আনসার হবে এই মেশিন যে ক্যাশ ফ্লোস গুলা জেনারেট করে, সেই ক্যাশ ফ্লো গুলা যদি আমি একটা ডিসকাউন্ট রেট দিয়ে ডিসকাউন্ট করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসি, তাহলে যেই ভ্যালুটা আসবে সেটাই হলো এই মেশিনের ভ্যালু। সো আমি যদি আপনাকে বলি একটা শেয়ারের যদি হোয়াট ইজ দ্য ভ্যালুয়েশন অফ আ শেয়ার, একটা শেয়ারের প্রাইস কত, একটা শেয়ারের মার্কেট প্রাইস কত হওয়া উচিত, অথবা একটা শেয়ারের ফেয়ার ভ্যালু কত, তাহলে আপনারা কি বলবেন? ইট ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ ফ্লোজ জেনারেটেড বাই দ্য শেয়ার। তাহলে শেয়ার থেকে আমরা কি ধরনের ক্যাশ ফ্লো পাই, কেউ বলতে পারবেন? ডিভিডেন্ড। শুধুমাত্র কি শেয়ার থেকে ডিভিডেন্ড পাই, নাকি আর অন্য কোনো কিছু আসতে পারে ক্যাশ ফ্লো? শেয়ারের দাম মার্কেট মতো বেড়ে যায়, শেয়ারের Yes, মার্কেট মতো বেড়ে যায়। শেয়ারের মার্কেট ভ্যালু বাড়ার কারণে শেয়ারটাকে সেল করলে যে অ্যামাউন্টটা আপনি পাবেন সেটাও আপনি শেয়ার থেকে পাচ্ছেন। সো সিম্পলি যদি বলি একটা শেয়ারের হোয়াট ইজ দ্য ভ্যালু অফ আ শেয়ার, ইট ইজ ইকুয়াল টু শেয়ার থেকে যে ডিভিডেন্ড গুলা আসবে সেই ডিভিডেন্ড গুলা যদি আপনি ডিসকাউন্ট করে নিয়ে আসেন, ডিভিডেন্ড গুলাকে যদি আপনি প্রেজেন্ট ভ্যালুতে কনভার্ট করে নিয়ে আসেন, তাহলে ওটাই হলো এই শেয়ারের ফেয়ার ভ্যালু অথবা শেয়ারের মার্কেট ভ্যালু। সো এটা আমরা একটা এক্সাম্পল দিয়ে দেখি। ওকে, এইখানে আপনারা তো স্ক্রিন দেখতে পাচ্ছেন এখন, রাইট? ক্যান ইউ সি মাই জি, স্ক্রিন? দেখতে পাচ্ছি। খাতা কলম নিয়ে রেডি হন, ক্যালকুলেটর নিয়ে রেডি হন। দেখেন আজকে যে চ্যাপ্টারটা পড়াবো এখানে অনেক, এখান থেকে রাফলি 15 to 20 মার্কস আপনি এক্সামে পাবেন, এবং দিস ইজ দ্য ভেরি ফান্ডামেন্টাল অফ ফাইন্যান্স। এখানে অনেকে প্যাচ লাগায় ফেলে, অনেক ডিফিকাল্টি ফেস করে, বাট আমি আপনাদেরকে যতটা সম্ভব অনেক সহজভাবে একদম অ্যাজ আ বিগিনার আমি অ্যাজিউম করে নিচ্ছি ইউ হ্যাভ নো আইডিয়া অ্যাবাউট ফাইন্যান্স বিফোর, সো ওইটা অ্যাজিউম করে একদম স্লোলি আপনাদেরকে আজকের ক্লাসটা লাগাবো। চায়না ল্যাম্পস লিমিটেড currently pays an annual dividend of taka 18 per share of common stock. The required rate of return from the company is 12%. আমরা এটা নিয়ে এত ওয়ারি না করি, আমরা বুঝলাম যে 12% হলো একটা ডিসকাউন্ট রেট। 12% is my given discount rate, এবং আমি একটা অ্যানুয়াল ডিভিডেন্ড পাই শেয়ার থেকে, সেটা হলো 18 টাকা পার শেয়ার।
estimate the value of common stock অর্থাৎ value of this share under the assumption that dividend is expected to grow at an annual rate of 5% for each year of the next 3 years, followed by a constant growth of 4% from years 4 to infinity. আচ্ছা, তাহলে প্রথমে আমাকে কি বললো যে একটা শেয়ারের বর্তমানে সে অ্যানুয়ালি ডিভিডেন্ড দিচ্ছে 18 টাকা, আমার রেট অফ রিটার্ন দেয়া আছে 12% এবং বলা হচ্ছে যে অ্যানুয়াল রেট অফ রিটার্ন, এখানে অ্যানুয়াল গ্রোথ রেট কত? গ্রোথ রেট হলো আমার 5%। নেক্সট 3 বছর ধরে 5%-এ আমার এটা কনস্ট্যান্টলি ইট উইল গ্রো, অ্যান্ড এর পরবর্তীতে 4% ফ্রম ইয়ার্স 4 টু ইনফিনিটি। ওকে, আমরা এটাকে একটা এক্সাম্পল, লেট আস সি দিস এক্সেল ফাইল। ওকে, টাইম 0 1 2 3 4 5, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে বলি এই শেয়ার থেকে ডিভিডেন্ড, এনি শেয়ার, এটাকে লেটসে 18 টাকা পার শেয়ার ডিভিডেন্ড দিচ্ছে, আমি 18 টাকায় অ্যাজিউম করে নিচ্ছি। আজকে 18 টাকা দিল, লেটসে পরবর্তী বছরও 18 টাকা দিচ্ছে, ফর এক্সাম্পল এরকম 18 টাকা দিচ্ছে, এবং সে 18 টাকা সবসময় এভাবে দিয়ে যাবে, এই শেয়ার থেকে 18 টাকা সবসময় দিয়ে যাবে। এখন যদি আমি আপনাকে বলি প্রেজেন্ট ভ্যালু বের করেন, পিভি অফ দ্য ডিভিডেন্ডস, অথবা যেটাকে আমরা বলি শেয়ার প্রাইস ইজ ইকুয়াল টু, তখন আপনারা কি করবেন? এই প্রত্যেকটা ডিভিডেন্ডকে কি করে নিয়ে আসবেন? ডিসকাউন্টিং করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবো। ইয়েস, ডিসকাউন্টিং করে প্রেজেন্ট ভ্যালুতে নিয়ে আসবেন। নাও ফার্স্ট থিং, এগুলো খুব সহজ জিনিস, বাট এগুলা নিয়ে আমি আজকে যখন কোয়েশ্চেন পেপার ডিসকাস করবো দেখবেন এখানেই ভুল করে। ডিভিডেন্ড, আমি এখানে টোটাল কয়টা ডিভিডেন্ড দিয়েছি আপনাকে? টোটাল কয়টা ডিভিডেন্ড? 6টা। কয়টা ডিভিডেন্ড দিয়েছি? মানে আজকে 18 টাকা দিবে, 1 বছর পর 18 টাকা দিবে, এর আরেক বছর পর 18 টাকা দিবে। তাহলে আপনি যখন ডিসকাউন্ট করবেন, আপনি কি এই টোটাল 6টা ডিভিডেন্ডই কি ডিসকাউন্ট করবেন, নাকি সামনের 1 বছর থেকে 1 বছর পর থেকে যে ডিভিডেন্ড সেটা থেকে ডিসকাউন্টিং শুরু করবেন? কোনটা থেকে শুরু হবে? 5 ইয়ার্স এর হবে ডিভিডেন্ড ডিসকাউন্ট, 5 1 থেকে 5 ডিসকাউন্ট হবে। এক্স্যাক্টলি, আমার বুঝতে হবে যে আজকে থেকে 1 বছর পর যে ডিভিডেন্ডটা পাবো সেটা থেকে আমার ডিসকাউন্টিংটা শুরু করতে হবে, ফার্স্ট এন্ড ফরমোস্ট কনসেপ্ট। ওকে, কারণ যেটা বলেছি the value of any asset, আজকে বলেন। যে ডিভিডেন্ডটা দিচ্ছে এটা কি আজকেই পাবো? জিরোতে জি? যেটা দিচ্ছে, জিরোতে যে ডিভিডেন্ডটা দিচ্ছে এটা কি হয় আমি কখনো? আসতেছি সেখানে। প্রথম কথা হলো the value of any asset is equal to the PV of cash flows to be generated from it, ঠিক আছে? আচ্ছা, আপনারা, আই এম নট শিওর আপনাদের এই বেসিক নলেজটা কতটুকু আছে শেয়ার মার্কেটের ব্যাপারে। শেয়ার মার্কেটে when dividend is declared, হ্যাঁ, যখন ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করে দেয়, what happens to the price of shares? Let's say আজকে প্রাইস অফ শেয়ার হলো, একটা শেয়ারের প্রাইস হলো আপনার 12 টাকা, কোম্পানি, অথবা লেটস সে 100 টাকা, কোম্পানি বলল যে এই শেয়ারে, এই 100 টাকার শেয়ারের উপরে 18 টাকা ডিভিডেন্ড দিবে। এই ডিক্লেয়ার করার সাথে সাথে হোয়াট উইল হ্যাপেন টু দ্য মার্কেট? হোয়াট উইল হ্যাপেন টু দ্য মার্কেট প্রাইস অফ দিস শেয়ার? কেউ বলতে পারবেন? শেয়ার প্রাইস বেড়ে যায়। বেড়ে যাবে। বেড়ে যাবে, একদম কমন সেন্স। যখন আমি বলবো ভাই একটা শেয়ারের দাম 100 টাকা, যখনই কোম্পানি বলবে যে ভাই দেখো এখানে আমি 18 টাকা করে ডিভিডেন্ড দিব এই 100 টাকার শেয়ারে, ইনস্ট্যান্টলি দ্য শেয়ার প্রাইস উইল বিকাম 118। আচ্ছা, এই 118, এবার আসেন এই 118 টাকা যে আছে, এই 118 টাকা কি সবসময় থাকবে, নাকি আবার এই 118 টাকাটা চেঞ্জ হয়ে যাবে কোনোদিন? ডিভিডেন্ডের উপর ডিপেন্ড করবে, এক্স ডিভিডেন্ড ডেটের পর থেকে চেঞ্জ হয়ে যাবে। এক্স্যাক্টলি। অর্থাৎ এখানে আজকে আমি ডিক্লেয়ার করলাম, ডিক্লেয়ার করার সাথে সাথে শেয়ারের প্রাইসটা বেড়ে যাবে, বাট যখন এই ডিভিডেন্ডটা দিয়ে দিবে, যখন কনফার্ম হয়ে যাবে ডিভিডেন্ডটা, তখন ইনস্ট্যান্টলি কি হবে? ইনস্ট্যান্টলি আবার এই শেয়ারের প্রাইসটা 100 টাকায় ফল করে যাবে।
এই জন্য শেয়ার প্রাইসের ক্ষেত্রে যখন শেয়ারের প্রাইস কোট করা হয়, শেয়ার প্রাইসের কোটের ক্ষেত্রে দেয়ার আর টু কোটস। একটাকে আমরা বলি কাম ডিভিডেন্ড শেয়ার প্রাইস, কাম ডিভিডেন্ড শেয়ার প্রাইস অর্থাৎ ডিভিডেন্ড ইনক্লুসিভ শেয়ার প্রাইস। আরেকটাকে বলি আমরা এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস। এই কাম ডিভিডেন্ড শেয়ার প্রাইস যেটা, দিস ইজ আ ভেরি টেম্পোরারি থিং ইন দ্য স্টক মার্কেট। এটা শুধুমাত্র দুইটা ডেট, যখন ডিভিডেন্ডটা ডিক্লেয়ার করা হবে তখন ইনস্ট্যান্টলি শেয়ারের প্রাইসটা স্পাইক করবে ইন দ্য মার্কেট, এবং এটা খুব টেম্পোরারি একটা এফেক্ট, এবং ইনস্ট্যান্টলি সেটা আবার 100 টাকায় ফেরত এসে পড়বে। এই জন্য আপনি যখন টাইম জিরোতে আছেন, টাইম জিরোতে বসে যখন প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ডস বের করবেন, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ ফ্লোজ জেনারেটেড বাই ইট, আপনি শুধু কনসিডার করবেন পরবর্তী নেক্সট 1 বছরের পর থেকে যেই ডিভিডেন্ডস গুলা আপনাকে ডিক্লেয়ার করা হবে, যে ডিভিডেন্ড গুলো আসবে সেগুলাকে কনসিডার করে আমার প্রেজেন্ট ভ্যালুটা বের করতে হবে। বিকজ আজকের যে 18 টাকা দিবে, এটার জন্য শেয়ারের প্রাইসে খুব ফর আ স্মল পিরিয়ড অফ টাইম একটা চেঞ্জ হবে। ইনস্ট্যান্টলি শেয়ারের প্রাইসটা 118 হবে এবং আবার 100 টাকায় ফেরত চলে যাবে। এই কনসেপ্টটা কি আমরা সবাই বুঝতে পেরেছি? এক্স ডিভিডেন্ড প্রাইস এন্ড কাম ডিভিডেন্ড প্রাইস। মানে এটা হচ্ছে যে আপনার এই ডিক্লার্ড এন্ড পেইড এর মধ্যবর্তী যে পিরিয়ডটা সেটা শুধু। রাইট, এক্স্যাক্টলি। সবার কাছে কি কনসেপ্টটা ক্লিয়ার? জি ক্লিয়ার। ওকে, সো আমরা যখন এই শেয়ার প্রাইস নিয়ে কথা বলছি, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ডস, যে আমরা বলতেছি যে শেয়ারের প্রাইস, এই শেয়ারের প্রাইস দিয়ে উই আর রেফারিং টু দ্য এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস। যখন কেউ বলে ভাই শেয়ার প্রাইস, এই শেয়ার প্রাইসের মধ্যে কি ডিভিডেন্ডটা কি ইনক্লুডেড, আমি বলবো যে নো, দিস ইজ এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস, অর্থাৎ ডিভিডেন্ডটাকে এক্সক্লুড করে আজকে যে ডিভিডেন্ডটা দিবে বা 2-3 দিন পরে যে ডিভিডেন্ডটা দিবে সেটাকে কনসিডার না করে যে শেয়ার প্রাইসটা, দ্যাট ইজ কল্ড এক্স ডিভিডেন্ড শেয়ার প্রাইস। ওকে, এজন্য আমরা যখন প্রেজেন্ট ভ্যালু অফ দ্য শেয়ারস নিব, আমরা কনসিডার করব পরবর্তী বছর থেকে যে ডিভিডেন্ড গুলাকে দিবে সেগুলাকে আমরা ডিসকাউন্ট করে নিয়ে আসবো। ওকে, এখন কোয়েশ্চেন ইজ, ইন দ্য কেস অফ আ শেয়ার, আপনি কি যখন ডিসকাউন্ট করেন, আমি যদি বলি আপনি শুধুমাত্র নেক্সট 5 বছরের জন্য ডিভিডেন্ড গুলাকে ডিসকাউন্ট করে সেটাকে প্রেজেন্ট ভ্যালুতে আনেন, তাহলেই এই শেয়ারের প্রাইস এসে পড়বে। এই কথাটা ইনকারেক্ট হবে, কারণ শেয়ারের কি কোনো ম্যাচুরিটি ডেট থাকে? ইজ দেয়ার এনি না। ম্যাচুরিটি অর রিডেমশন ডেট ফর শেয়ারস? না এটা তো market না। শেয়ার থেকে যে ডিভিডেন্ডটা আসবে, এটা সারা জীবনের জন্য আপনি পেতে থাকবেন। যতদিন শেয়ার হোল্ড করবেন, ফরএভার ইউ উইল গেট দ্য ডিভিডেন্ড ফ্রম দ্য শেয়ারস। এই জন্য বলা হয় যে ডিভিডেন্ড ইজ রিসিভড ইন পারপেচুইটি। ডিভিডেন্ড ইজ রিসিভড ইন পারপেচুইটি, অর্থাৎ ডিভিডেন্ড ইজ রিসিভড ফর অ্যান ইনফিনিট পিরিয়ড অফ টাইম। পারপেচুইটি মিন্স ইউ উইল কন্টিনিউ টু রিসিভ ইট। এখানে কোনো টাইম ম্যাচুরিটি হচ্ছে না। তাহলে ভাই দেখেন, আপনি যখন প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ডস ক্যালকুলেশন করবেন, ইজ ইট পসিবল যে আপনি ফাইন টাইম ভ্যালু অফ মানি ক্যালকুলেশন করতে হবে, তাহলে 1 বছর পর 18 টাকা পাচ্ছে, এটাকে প্রেজেন্ট ভ্যালু একবার করলেন, প্লাস এটাকে প্রেজেন্ট ভ্যালু করলেন, আবার এটাকে প্রেজেন্ট ভ্যালু করলেন? এটা কি সম্ভব একটা যোগ করে যাওয়া? ইজ ইট পসিবল? না। ইটস নট পসিবল। এই জন্য যখন আমরা এই ক্যালকুলেশনটা করি, শেয়ারের প্রাইসটা বের করতে হয়, দেয়ার ইজ আ স্পেসিফিক ফর্মুলা ফর ইট, সেটাও কি P0, এবং এটা ডিরাইভ হয় কোত্থেকে, আমি কিভাবে ডিরাইভ হয়, ফর্মুলাটা কিভাবে আসছে সেটা নিয়ে আমি আলোচনা করছি না, বাট ইট কামস ফ্রম দ্য ফর্মুলা অফ পারপেচুইটি। আপনারা কি লাস্ট ক্লাসে পারপেচুইটির ফর্মুলা নিয়ে ডিসকাশন হয়েছিল, হাউ টু ক্যালকুলেট প্রেজেন্ট ভ্যালু অফ আ পারপেচুইটি? না ভাইয়া, ওই যে মহসিন এই স্যার শুধু আমাদেরকে ওই সূত্রটা বলছিল, বাট কোর্স এটা ছিল, নিয়ে কোনো আলোচনা। কোর্স ছিল না, শুধু সূত্রটা বলেছিল, ডিটেলস কিছু না। ওকে, সূত্রটা যদি জানেন, ইউ ক্যান ক্যালকুলেট দ্য প্রেজেন্ট ভ্যালু অফ আ পারপেচুইটি। ডিভিডেন্ড, প্রেজেন্ট ভ্যালু অফ ডিভিডেন্ড অথবা শেয়ারের প্রাইস যেভাবে বের করি, এই ফর্মুলাটাও আসছে, ইট হ্যাজ বিন ডিরাইভ। আপনাদের ফর ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইউ ডোন্ট নিড টু নো হাউ ইট হ্যাজ বিন ডিরাইভ, বাট আপনাদের জেনারেল নলেজের জন্য আমি দিয়ে রাখছি, এই যে শেয়ারের প্রাইস যে বের করে, এবং এখানে যে আমরা বলছি P0 ইজ ইকুয়াল টু D1 ডিভাইডেড বাই
কে ই মাইনাস জি, এই যে কমন ফর্মুলাটা, ইট হ্যাজ বিন ডিরাইভড ফ্রম দ্য ফর্মুলা অফ প্রেজেন্ট ভ্যালু অফ পারপেচুইটি। আচ্ছা, তাহলে মূল কথা কি ভাই, এই যে আমি এখন কি করব, D1 মানে 1 বছর পর যে ডিভিডেন্ডটাকে পাবো সেটাকে বলা হয় D1। KE will be considered as our discount rate, আমি একটু পরে KE নিয়ে আরো ফার্দার ডিসকাশন করব। KE will be considered our discount rate and G is the growth rate। এখন অনেক ক্ষেত্রে গ্রোথ রেট কি হতে পারে, গ্রোথ রেট দেয়ার মে বি নো গ্রোথ রেট। অনেক কোম্পানির ক্ষেত্রে কি হতে পারে যে ভাই সে সবসময় কনস্ট্যান্ট ডিভিডেন্ড দিচ্ছে। কনস্ট্যান্ট ডিভিডেন্ড যদি দেয় তাহলে গ্রোথ রেট ইজ 0। আবার মাঝে মধ্যে জি এর কিছু ভ্যালু থাকতে পারে 1% অথবা 2%, দেয়ার মে বি আ গ্রোথ রেট। এবং এই যে আমরা শেয়ারের প্রাইস বের করার জন্য, শেয়ারের ভ্যালুয়েশন করার জন্য P0 মিন্স আজকের শেয়ার প্রাইস ইজ ইকুয়াল টু D1 ডিভাইডেড বাই KE মাইনাস জি, এটাকে, এই ফর্মুলাটাকে আমরা বলে থাকি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। ক্লিয়ার টু এভরিওয়ান? জি ক্লিয়ার। ওকে ফাইন। সো দিস ইজ নোন অ্যাজ দ্য ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। তাহলে আমরা এই ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল ইউজ করে, ইউজিং ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল কিভাবে আমরা একটা শেয়ারের প্রাইস বের করতে পারবো সেটা এখন আমরা দেখি। সো ব্যাক টু আওয়ার এক্সাম্পল। দেখেন এখানে বলা আছে pays an annual dividend। জি কিছু বলছেন? গ্রোথ রেটটা কি নেগেটিভ হইতে পারে? গ্রোথ রেট, আচ্ছা এখানে দ্যাট ইজ আ গুড কোয়েশ্চেন। গ্রোথ রেটটা কি নেগেটিভ হতে পারে কিনা এটা নিয়ে আপনি কি এই কোয়েশ্চেনটাকে একটু মনে রাখবেন, আইদার এট দ্য এন্ড অফ দিস ক্লাস অর নেক্সট ক্লাস। এটা নিয়ে আমাদের একটা ফার্দার একটা সেপারেট ডিসকাশন হবে, ক্যান গ্রোথ রেট বি নেগেটিভ। ঠিক আছে, এটা নিয়ে এখন আলোচনা করব না। ফর নাও অ্যাজিউম দ্যাট গ্রোথ রেট উইল বি পজিটিভ। ওকে, China Labs Limited currently pays an annual dividend of Taka 18 per share of common stock. The required rate of return is 12%. Estimate the value of common stock under the assumption that dividend is expected to grow at an annual rate of 5% for each of the next 3 years, followed by a constant growth rate of 4% from years 4 to infinity. তাহলে দেখেন আপনাকে এখানে দুইটা গ্রোথ রেট দিয়েছে। একটা কি, প্রথম 3 বছরের জন্য 5% এবং 4th ইয়ার অনওয়ার্ডস টিল ইনফিনিটি পর্যন্ত আবার 4% আরেকটা গ্রোথ রেট। তাহলে গিভেন দিস সিনারিও আমরা কিন্তু চাইলে এই ফর্মুলাটা ডাইরেক্টলি ইউজ করতে পারবো না, কারণ ইন দিস ফর্মুলা অফ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল P0 ইকুয়ালস টু D1 ডিভাইডেড বাই KE মাইনাস জি, এই ফর্মুলাতে আমরা অ্যাজিউম করছি যে কনস্ট্যান্ট গ্রোথ রেট, যে জি এর একটা সিঙ্গেল কনস্ট্যান্ট ভ্যালু থাকবে। কিন্তু এইখানে ইন দিস কোয়েশ্চেন আমরা এখানে দুইটা গ্রোথ রেট দেখতে পাচ্ছি, প্রথম 3 বছরের জন্য 5% এবং পরবর্তীতে 4%। তাহলে নতুন কোন ফর্মুলা এখানে শেখার প্রয়োজন নাই, শুধুমাত্র এই ফর্মুলাটাকে একটু আমরা কমন সেন্স দিয়ে মডিফাই করব। কিভাবে মডিফাই করব দেখেন, D0 হলো 18 টাকা, তাহলে D1 কত, 18 টাকা আজকে ডিভিডেন্ড দিচ্ছে এবং এখানে বলা আছে ডিভিডেন্ডের এক্সপেক্টেড গ্রোথ রেট হলো 5%। তাহলে 5% যদি ডিভিডেন্ডের এক্সপেক্টেড গ্রোথ রেট হয়, পরবর্তী বছরে D1 মানে 1 বছর পর ডিভিডেন্ড কত দিবে, 18 ইন্টু 1 প্লাস 0.05 হুইচ ইজ 18.9। তার মানে 1 বছর পর 18.9 দিবে। এবার আসেন D2 তে, যেহেতু বলছে আমাকে গ্রোথ রেট হলো 5%, D2 কিভাবে বের করব, এই 18.9 নিয়ে আসলাম এবং এটার উপর আবার 5% অ্যাপ্লাই করে 19.85। সেম থিং হ্যাপেনিং টু D3। তাহলে দেখেন আমি D1, D2, D3 পরবর্তী 3 বছরে যে ডিভিডেন্ডটা দিবে সেটা কিন্তু আমি এখানে ক্যালকুলেশন করে ফেললাম। এবং এবার এসে D4 এ যখন আসছি, D4 এ এসে কি বলতেছে, followed by a constant growth rate of 4 years from years of 4% from years 4 to infinity। তাহলে 3 বছর যাওয়ার পর এবার 4th ইয়ারের ডিভিডেন্ডটা কত হবে, 4th ইয়ারে এসে 4% গ্রোথ রেট। সো 3rd ইয়ারের ডিভিডেন্ড ইনটু 4% অ্যাপ্লাই করে 21.67 এ আসলাম। এতটুকু কি কারো কোনো কনফিউশন আছে যে ডিভিডেন্ড ক্যালকুলেশনটা কিভাবে আসলো নেক্সট 4 বছরের? না, এটা 5% করে করে আসছে। এক্স্যাক্টলি 5% করে করে আসছে। ওকে, সো ফার অল গুড। এইবার দিস ইজ ওয়্যার দ্য ইন্টারেস্টিং পার্ট কামস।
এখন আপনাকে বলছে D4 থেকে যে ডিভিডেন্ডটা পাবেন এর পরবর্তী থেকে কিন্তু আপনার টিল ইনফিনিটি আপনি এটা পেয়ে যাবেন। সো আমরা টাইম লাইন আঁকি। আমি সবসময় বলবো যে ইন দ্য কেস অফ এনি কস্ট অফ ক্যাপিটাল, আপনাদের যখন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের টাইম ভ্যালু অফ মানি, কস্ট অফ ক্যাপিটালের একটু জটিল অঙ্ক দিবে, ইনস্ট্যান্টলি আপনারা টাইম লাইনে চলে যাবেন। টাইম লাইন 0 1 2 3 4। আচ্ছা, আমি P0 বের করতে যাচ্ছি। P0 বের করার জন্য আমি D1 জানা আছে 18.9, D2 জানা আছে 19.85, D3 জানা আছে 20.84, D4 জানা আছে 21.67, D5 কত? 21.67 ইন্টু 1.04। ঠিক আছে, এটা ইজ দিস ওকে? জি হ্যাঁ ঠিক জি আছে। ভাইয়া। আচ্ছা, সো আমার এটা দেখার সাথে সাথে দ্য ফার্স্ট থিং যেটা আমার মাথায় আসতে হবে যে ভাই এখানে তো দুই ধরনের গ্রোথ রেট অ্যাপ্লাই হচ্ছে। এখান থেকে এই পর্যন্ত একটা সিঙ্গেল গ্রোথ রেটে যাচ্ছে, এর পরবর্তী থেকে আরেকটা গ্রোথ রেট আমার অ্যাপ্লাই হচ্ছে। সো আমার একদম স্টেবল এবং কনস্ট্যান্ট গ্রোথ রেটটা শুরু হচ্ছে এখান থেকে। সো আমি যদি ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের ফর্মুলাটা অ্যাপ্লাই করতে যাই, ইফ আই ওয়ান্ট টু অ্যাপ্লাই দিস ফর্মুলা, তাহলে আমি কোন ডিভিডেন্ড থেকে এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবো বলেন তো? কোন ডিভিডেন্ড? কনস্ট্যান্ট থেকে। তাহলে এই কনস্ট্যান্ট ডিভিডেন্ডটা কোনটা? D3, D4 না D5? এটা হচ্ছে D5। D4 D4 থেকে শুরু হচ্ছে। ইট স্টার্টস ফ্রম D4। D4 থেকেই তো আপনার D4 পরবর্তী 4% থেকে 4% করে কাজ করছে। ঠিক আছে, এখন এই অঙ্কটা করার দুইটা ওয়ে আছে, আমি দুইটা ওয়ে আপনাদেরকে দেখাবো যাতে কনসেপচুয়াল ক্লিয়ারিটি থাকে। আচ্ছা, আপনি যদি D4 থেকে শুরু করেন, হ্যাঁ, ইফ ইউ কনসিডার যে হ্যাঁ D4 থেকে আপনার কনস্ট্যান্ট ডিভিডেন্ড শুরু হয়েছে, সো এখান থেকে আপনি এই ফর্মুলাটা অ্যাপ্লাই করতে পারবেন। তাহলে যেই প্রাইসটা বের হবে, তাহলে আমি যদি করি এখানে D4 divided by KE minus G is equal to 21.67 divided by KE কত ছিল কেউ বলতে পারবেন? 12% minus G কত ছিল? 0.4%। 4%। 0.4%। ওকে, সরি আমি ডিভিশনটা বসাই নাই। 0.875, ঠিক আছে। এখন আমি যদি আপনাকে বলি এই ভ্যালুটা আসছে D4 divided by KE minus G, এটা এই টাইমলাইনের মধ্যে কোন পয়েন্ট অফ টাইমে এটা আসছে, এই ভ্যালুটা আসবে, হুইচ পয়েন্ট অফ টাইম? এটাকে কি আমি বলবো এটা হলো P0? ইজ দিস ইকুয়াল টু P0? না না P0 না। তাহলে এটা কোন পয়েন্ট অফ টাইমের এই ভ্যালু? P4। P3, এক্স্যাক্টলি P3। এটা আসলো আমার জন্য P3। কারণ আমি কি বলেছি, যখন দ্য প্রেজেন্ট ভ্যালু অফ এনিথিং, যখন প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করবেন, ভবিষ্যতের ক্যাশ ফ্লো গুলাকে যখন আপনি ডিসকাউন্ট করে নিয়ে আসবেন, আপনি 4 থেকে শুরু করেছেন, 4th অনওয়ার্ডস থেকে প্রেজেন্ট ভ্যালু ক্যালকুলেশন করা শুরু করেছেন, তার মানে দ্য প্রেজেন্ট ভ্যালু মাস্ট বি ডিটারমাইন্ড এট P3 এট দ্য এন্ড অফ টাইম 3। তাহলে আমার P3 এসে পড়লো 270.875। এবার যখন শেয়ারের প্রাইস বের করব P0 বের করার সময় এখন কি করতে হবে? এই 18.9 এটাকে ডিসকাউন্ট করে নিয়ে আসবো, ডিভাইডেড বাই 1.12। 19.85 এটাকে ডিসকাউন্ট করে নিয়ে আসবো, 1.12 স্কয়ার। 20.84 কে ডিসকাউন্ট করে নিয়ে আসবো, 1.12 টু দি পাওয়ার 3। আর P3 কেও ডিসকাউন্ট করে নিয়ে আসবো। P3 কে কিভাবে ডিসকাউন্ট করব? ডিভাইডেড বাই 1.12 টু দি পাওয়ার কত? 4 টু দি পাওয়ার 4 হবে। এটা অলরেডি ডিসকাউন্টেড ভাই। এটা ডিসকাউন্টেড, এটা at which point of time এই ভ্যালুটা আসছে? at P0? আপনি কি at 270.875 নিয়ে যোগ করে দিতে পারবেন এভাবে? এটা কি ওকে? না, না ভাই, এটা ওই ডিসকাউন্টিং করে থার্ড ইয়ারের জন্য করে আনতে এক্স্যাক্টলি, হবে। কারণ এটা হলো P3।
এটা হলো প্রাইস এট পয়েন্ট এট টাইম 3, P3 তে আসছে এই ভ্যালু। এটাকে এখন আমার P0 তে নিয়ে আসতে হবে, তাহলে 270.875 ডিভাইডেড বাই 1.12 টু দি পাওয়ার কত, 3 নাকি 4? 3 টু দি পাওয়ার 3 240। এটা কি আপনারা বুঝতে পেরেছেন? কারো কোনো কনফিউশন আছে? এখানে যদি কনফিউশন হয় বাকি হ্যাঁ বলেন, কিছু ভাইয়া বলছেন? কে মাইনাস জি যেটা গ্রোথ, জি তো গ্রোথটা ওইখানে একটু একটু এখানে কার্সরটা রাখবেন 270 উপর, হুম। নিচে 270 উপর। এখানে 0.04 বসাইলেন কে জি, হুম এটা কিভাবে হলো 0.04? আচ্ছা, আপনাকে এখানে জি মানে কি, জি মিন্স পারপেচুয়াল গ্রোথ রেট, অর্থাৎ এখানে কত, 4th ইয়ার থেকে এটা কনস্ট্যান্ট। জি 4th ইয়ার থেকে এটা কনস্ট্যান্ট শুরু হচ্ছে। ওকে জি ঠিক আছে, মানে আপনার কোয়েশ্চেনটা আমি ঠিক বুঝি নাই ভাই। না ঠিক আছে, 4th ইয়ার থেকে কনস্ট্যান্ট, এখানে 4th ইয়ারের গ্রোথ রেটটা নিয়েছেন, এই তো? এক্স্যাক্টলি রাইট। ঠিক আছে, ওকে, তো এখন হ্যাঁ বলেন। এখানে আমার একটা কোশ্চেন হচ্ছে, আমরা এগুলা সব D123 বের করলাম না, জি D123 বের করলেন, এরপরে আমরা এটা P3 কে কেন ডিসকাউন্টিং করে এটার সাথে সাম করলাম? ওকে আবার আমি একটুখানি আপনাকে কনসেপচুয়াল জিনিসটা দেখাই। D123, D4, D5, D6 and so on and so forth, তাই না? ঠিক আছে, জি ভাই। আপনি এখানে 18.9 পাচ্ছেন, একদম আমি সিম্পলি দেখাই, এখানে এই অ্যামাউন্ট পাচ্ছেন, এখানে 20.84, এইভাবে আপনি পেয়ে যাচ্ছেন। ঠিক আছে, D6 কত হবে, D6 হলো এটার উপর 4%। ওকে ঠিক আছে, জি এখন শেয়ারের প্রাইস কি? শেয়ারের প্রাইস হলো প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ডস, রাইট? জি ভাই। ওকে, প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ডস। এখন ডিভিডেন্ডের নাম্বার কত? দেয়ার আর ইনফিনিট নাম্বার অফ ডিভিডেন্ডস। আপনার কি প্রত্যেকটা ডিভিডেন্ড কি ডিভাইডেড বাই 1.12 টু দি পাওয়ার এভাবে করে আনা সম্ভব? সম্ভব না, রাইট? না, সম্ভব না। এই জন্য আমাদেরকে ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেলের একটা ফর্মুলা আছে, যে সিঙ্গেল ফর্মুলা দিয়ে আমরা এটাকে ক্যালকুলেশন করতে পারবো, এবং সেটা কি D1 ডিভাইডেড বাই KE মাইনাস জি। তাহলে আপনি কোয়েশ্চেন করতে পারেন, ভাই 18.9 নেন, KE 12% আছে, এখন আমি বলবো তাহলে জি কি হবে? দ্য গ্রোথ রেট ইজ নট কনস্ট্যান্ট, কারণ D1 থেকে D3 পর্যন্ত 5% গ্রোথ রেট এবং পরবর্তীতে 4% এর গ্রোথ রেট, কারেক্ট? জি তাহলে জি ভাই। দিস ফর্মুলা অনলি ওয়ার্কস, কখন ওয়ার্ক করবে? যখন থেকে আপনার গ্রোথ রেটটা কনস্ট্যান্ট এন্ড স্টেবল হয়ে যাচ্ছে। সো আপনার এখন বের করতে হবে কি, আলটিমেটলি আপনার জি বের ভাই, করতে বুঝছি, হবে, এবার বুঝছি। রাইট? সো আপনি কি করলেন, এই মানে ঘুরে ফিরে কি, ঘুরে ফিরে পিভি অফ ডিভিডেন্ডস। এখন আপনি দুই ভাগে করলেন, D1 D2 D3 আলাদাভাবে পিভি করলেন, আর D4 অনওয়ার্ডস এই ফর্মুলা ইউজ করে আবার পিভি করলেন, সবগুলা প্রেজেন্ট ভ্যালু একসাথে যোগ করে দিলেন। এবার সবাই ক্লিয়ার? আচ্ছা ভাইয়া, স্লাইড কি প্রেজেন্ট করা হচ্ছে নাকি? না না না, স্লাইড আমি এক্সেল ফাইলে আছি, এক্সেলে আছি। মানে আমার এক্সেলটা কিন্তু শো হচ্ছে না। কারো কি সমস্যা হচ্ছে? বের হয়ে আবার না, আমাদের সবার শো হচ্ছে। না, আমি তো দেখতে ভাইয়া, পাচ্ছি। আপনি একটু এই জায়গাটা আবার বলেন না, মানে যেটা D1 থেকে D6 পর্যন্ত, এটা মানে P3 পরে কেন ইয়ে হলো, আবার আচ্ছা, একটু জিনিসটা ওকে, রিপিট করেন আবার না। বোঝাচ্ছি, আপনারা কি স্ক্রিন দেখতে পাচ্ছেন? জি জি আচ্ছা, আমি দেখতে চাচ্ছি পাচ্ছি। এটা সবাই ক্লিয়ার হোক, এখানে যদি ঝামেলা হয় বাকি সবকিছুতে এখন কেঞ্জাম লাগবে। আবার বলতেছি, মনোযোগ দিয়ে শুনেন। এই অবস্থায় ক্যান ইউ অ্যাপ্লাই দিস ফর্মুলা অফ P0 ডিভাইড এখানে KE মাইনাস জি? সম্ভব, যেখানে গ্রোথ রেট হলো একবার 4%, আবার হচ্ছে 5%। না, মানে অ্যানুইটিতে দেওয়া সম্ভব না। সম্ভব না, কারণ জি ইজ অনলি অ্যাপ্লাই করতে পারবো যখন কনস্ট্যান্ট গ্রোথ রেট হয়, রাইট? কনস্ট্যান্ট গ্রোথ রেট, হ্যাঁ। কনস্ট্যান্ট গ্রোথ রেট হয়, তাহলে কনস্ট্যান্ট গ্রোথ রেটটা শুরু হচ্ছে কবে থেকে? এই D4 থেকে যে ডিভিডেন্ড এখান থেকে শুরু Right. হচ্ছে, রাইট? আচ্ছা, জি তাহলে আমি এই যে শেয়ার প্রাইসের যে ফর্মুলাটা, এটাকে আমি দুইটা ভাগে নিয়ে আসব। কিভাবে? D4 থেকে যে ডিভিডেন্ডটা দিবে, D4 D5 D6 থেকে অনওয়ার্ডস যেই ডিভিডেন্ডটা দিবে, সেই ডিভিডেন্ড গুলাকে আমি
আগে ডিসকাউন্ট করে নিয়ে আসবো, প্রেজেন্ট ভ্যালু করে নিয়ে আসবো এই ফর্মুলা দিয়ে। ওকে, ওকে, কারণ এখান থেকে আমার কনস্ট্যান্ট গ্রোথ রেট শুরু। ইয়েস, এখন এই এতগুলা D4 D5 D6 অনওয়ার্ডস আমি যে ডিসকাউন্ট করে নিয়ে আসলাম এই ফর্মুলা দিয়ে, এর মাধ্যমে যে প্রেজেন্ট ভ্যালুটা আসলো সেই প্রেজেন্ট ভ্যালুটা এট উইচ পয়েন্ট অফ টাইম এটা প্রেজেন্ট ভ্যালু, এট টাইম 0 নাকি এট টাইম 3? 3, এট টাইম 3। তাহলে বুঝেন আপনার D1 D2 D3 এই তিনটাকে আপনি সেপারেটলি প্রেজেন্ট ভ্যালু করে নিয়ে আসলেন। করে নিয়ে আসার পর এই যে এইখানে একবার P3 নিয়ে আসলেন, D4 D5 D6, P3 equals to present value of D4 onwards till infinity, আর share price equals PV of D1 D2 and D3 plus PV of P3। ঠিক আছে, হুম, এবার কি বুঝতে পেরেছেন? জি, বাকিরা সবাই, কারো কোনো জি। কনফিউশন আছে এটাতে? একটুখানি সবাই বলেন যে এভরিওয়ান ইজ ফুললি জি। ক্লিয়ার হিয়ার। জি ক্লিয়ার। পারফেক্ট, জি ভাইয়া। পারফেক্ট, পারফেক্ট। ওকে, তাহলে আমরা পরে নেক্সট অঙ্কটাতে যাই, নেক্সট এক্সাম্পল। দেখেন আপনাদের বইয়ে কিন্তু আনফরচুনেটলি এই স্টক ভ্যালু, কিছু বলছেন? ভাই ওই যে পিবি অফ P3 আমরা তো একবার আমরা তো প্রথম পিবি অফ D1 D2 D3 তিনটাই নিলাম। আবার নিলেন। হ্যাঁ আবার P3 এর প্রেজেন্ট ভ্যালু করতে হচ্ছে, আমার তো D4 থেকে কনস্ট্যান্ট হচ্ছে। ইয়েস, এই তো আই লাইক দিস কোয়েশ্চেন। D4 অনওয়ার্ডস একটা প্রেজেন্ট ভ্যালু, D4 অনওয়ার্ডস কনস্ট্যান্ট, রাইট? জি আচ্ছা, D4 অনওয়ার্ডস আমি আপনাকে একটা টাইমলাইন এঁকে দেখাই। আসলে আমার কাছে কলমটা নাই, কলমটা থাকলে ইজি হতো। 4 5 6, জি এই D4 অনওয়ার্ডস একটা অ্যামাউন্ট আছে, একটা অ্যামাউন্ট আছে 10 টাকা 10 টাকা 10 টাকা করে অ্যামাউন্ট যে যাচ্ছে। আপনি যে ফর্মুলা ইউজ করে প্রেজেন্ট ভ্যালু করলেন, এটা কোন পয়েন্ট অফ টাইমের প্রেজেন্ট ভ্যালু আসলো? এটা কি টাইম 0 প্রেজেন্ট ভ্যালু নাকি টাইম 3 তে এই ভ্যালুটা আসলো? সেটা আমাকে বলেন। এগুলা সব ডিসকাউন্ট, এই যে আপনি একটু আগে যে এই আমরা একদম শুরুতে দেখালাম, আপনি P0 বের করতে যাচ্ছেন, ভ্যালু অফ দ্য শেয়ার এট টাইম 0 বের করার জন্য ইয়ার 1 থেকে ডিভিডেন্ড গুলা কনসিডার করা শুরু করলেন। তাহলে যদি আমি বলি ভাই আপনি এখন D4 অনওয়ার্ডস ডিভিডেন্ড গুলাকে ডিসকাউন্ট করলেন, তাহলে আপনি কোন পয়েন্ট অফ টাইমের প্রাইস পাবেন? P3 নাকি P0? P3 ভাইয়া। P3 প্রেজেন্ট। P3। আচ্ছা, তাহলে P3 দিস ইজ দ্য ভ্যালু, অর্থাৎ প্রেজেন্ট ভ্যালু সবগুলা করে নিয়ে আসলে P3 তে এসে এই ভ্যালুটা আসছে। কিন্তু আপনার তো করে নিয়ে আসতে হবে কবে প্রেজেন্ট ভ্যালু? আপনার তো লাগবে P0, তাহলে P3 কে আবার ডিসকাউন্ট করে নিয়ে আসতে হবে P0 তে। সো আপনার ডাবল ডিসকাউন্টিং করা লাগছে। একবার 4 5 6 অনওয়ার্ডস যেগুলো আছে সেগুলাকে P3 করে নিয়ে আসলেন, এখন P3 কে ডিসকাউন্ট করে P0 তে আসতে হবে। আচ্ছা আচ্ছা বুঝতে এবার পারছি। ক্লিয়ার? জি ওকে, এই জন্য আমি বলছি টাইম ভ্যালু অফ মানি ইজ ভেরি ক্রুশাল হিয়ার। দেখেন এখানে কিন্তু কোনো কঠিন কোনো কনসেপ্টই নেই, একদম কোয়াইট সিম্পল, জাস্ট টাইম ভ্যালু অফ মানি। আনফরচুনেটলি আজকে দেখা যাচ্ছে মশিউর ভাই আজকে আনঅ্যাভেলেবল, না হলে ইউজুয়ালি উনি হয়তো এই ক্লাসটা নেয়, কারণ ওনার কাছে পেন থাকে, পেন থাকার কারণে এটা জিনিসটা হয়তো বোঝাতে ইজিয়ার হয়। আমার এক্সেলে হয়তো আপনাদেরকে আমি জানি না আসলে কতটুকু বোঝাতে পেরেছি আপনাদেরকে। আর আপনাদের কি খুব অসুবিধা হচ্ছে এভাবে বুঝতে? না, না না ভাইয়া, ঠিক আছে, আপনি কন্টিনিউ করেন। ওকে, It's okay. ঠিক আছে, ঠিক আছে। পরেরটা একদম সিম্পল, বাট কনসেপচুয়ালি আমাদের একটু এই ভ্যালুয়েশন নিয়ে স্ট্রং হতে হবে। If an investor expects to get টাকা 3.5 as dividend from a share next year and hopes to sell off the share at টাকা 45 after holding it for 1 year and required return is 25%, what is the price of the share? মানে 1 বছর পর 3.5 টাকা ডিভিডেন্ড পাবে, ডিভিডেন্ড পাওয়ার পরই এটাকে 45 টাকা বিক্রি করে দিবে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 25%, একদম বেসিক জিনিস। এই শেয়ারের প্রাইস কত? বলেন কিভাবে করব?
এখানে তো কনস্ট্যান্ট গ্রোথ রেটটা নেই। এনিওয়ান এলস? আমি আপনার একটু পরে আপনার কনফিউশন ক্লিয়ার করব। আর কেউ আছে এটার আনসার কি বলতে পারবে? সিম্পল কনসেপ্ট, আবার বলতেছি, আপনারা কিন্তু ফান্ডামেন্টাল কনসেপ্টটা এখনো মাথায় নেন নাই। ইন ফাইন্যান্স দ্য ভ্যালু অফ এনিথিং ইজ ইকুয়াল টু কি কি বলেছিলাম? দ্য ভ্যালু অফ এনিথিং ইকুয়ালস, প্রেজেন্ট ভ্যালু অফ অল ডিভিডেন্ড। না এটা বলি নাই। প্রেজেন্ট ভ্যালু অফ অল ডিভিডেন্ড বলি নাই। Present value of the cash flow. Present value of the cash flows to be generated by this. Yes, exactly. Present value of cash flows to be generated by the asset. শেয়ার থেকে ডিভিডেন্ডও আসে, আবার সেলস প্রসিডও আসে। তাহলে এই শেয়ারের প্রাইস কত? কিভাবে ক্যালকুলেশন করবেন যে কোনো একজন বলেন। একদম কনসেপচুয়াল জিনিস। 45 টাকার প্রেজেন্ট ভ্যালু ভাইয়া। হ্যাঁ 45 এর প্রেজেন্ট ভ্যালু 25 দিয়ে যদি আমি এটাকে ডিসকাউন্ট করি 25% এ মাত্র 45 করলে হবে না, কারণ আপনি দেখেন এখানে তো আপনার টোটাল অ্যামাউন্ট আছে কয়টা? দুইটা। হ্যাভ আ লুক এট দিস। 3.5 টাকা আপনি ডিভিডেন্ড পাবেন। এই জন্য আমি শুরুতে বলছিলাম যে ভাই আপনাদের বইতে অনেক ফর্মুলা আছে, সবাই ফর্মুলা পড়ে, সবাই ফর্মুলা জানে, বাট আমি যদি বেসিক কোয়েশ্চেন জিজ্ঞেস করি, ইন ফাইন্যান্স হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এনিথিং, এই কোয়েশ্চেনটার আনসার দিতে পারে না। ইট ইজ দ্য ভ্যালু অফ প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোস। দেখেন 3.5 টাকা প্লাস 45 টাকা, এই দুইটাই আপনি 1 বছর পরে পাবেন। এটাকে আপনি ডিসকাউন্ট করে নিয়ে আসলেন। একদম সিম্পল, ভেরি সিম্পল। এখানে কারো কোনো কনফিউশন আছে? বুঝতে পেরেছেন আপনারা? হ্যাঁ ভাই। Yes. জি ভাইয়া। আচ্ছা, এটা দেখাচ্ছি না, এটাও কোয়াইট সিম্পল, এটা নিয়ে আলোচনা না করি, ফাইন। এবার আমরা আবার এই ফর্মুলাতে ব্যাক যাই। সো আমরা এখান থেকে কি শিখলাম? ফার্স্ট স্টেপ উই লার্নড ইজ দ্যাট একটা শেয়ারের কিভাবে আমরা ভ্যালুয়েশন করতে হয়, এবং শেয়ার ভ্যালুয়েশনের ক্ষেত্রে আমরা বেশ ফান্ডামেন্টাল কথা হলো দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ভ্যালু অফ আ শেয়ার, দ্য ভ্যালু অফ আ শেয়ার ইজ ইকুয়াল টু প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোস জেনারেটেড বাই দ্য শেয়ার। প্রথম কথা। সেকেন্ড কথা কি? সেকেন্ড কথা হলো, ভাইয়া, একটা কোশ্চেন ছিল ভাইয়া। জি জি ভাই বলেন। আগের যে এক্সাম্পলটা দিছেন সেখানে হচ্ছে 3.5 টাকা যেটা সে ডিভিডেন্ড পাবে, জি, ওইটা সে যদি নাও পায় তো স্টিল কি সেটা সে 45 টাকা এক্সপেক্ট করতেছে আফটার 1 ইয়ার সেল করবে এরকম? সে কোয়েশ্চেনটা কোয়াইট সিম্পল। কোয়েশ্চেনটা বলছে আপনি 1 বছর পরে 3.5 টাকা ডিভিডেন্ড তো পাবেন, এক্সপেক্টেড 3.5 টাকা ডিভিডেন্ড পাবেন, এবং আপনি যখন বিক্রি করে দিবেন তখন 45 টাকা আপনি এক্সপেক্ট করছেন। ঠিক আছে? বুঝতে পেরেছেন রাসেল ভাই? জি ভাইয়া। ওকে, আচ্ছা। সো যেটা ভাইয়া বলছি, এটা কি তার মানে আমাদের এক্স ডিভিডেন্ডের উপরে ক্যালকুলেশন করতেছি না ভাইয়া? এভরিথিং ইজ অন এক্স ডিভিডেন্ড। এভরিথিং যখন আপনারা ক্যালকুলেশন করছেন, এভরিথিং ইজ বেসড অন এক্স ডিভিডেন্ড প্রাইস। জি ভাই, থ্যাংক ইউ। কাম ডিভিডেন্ড প্রাইস, আবার বলছি, এগুলা যাতে আপনাদের একদম টোটালি মাথা থেকে কখনো বের না হয়। কাম ডিভিডেন্ড প্রাইস ইজ আ টেম্পোরারি ফেনোমেনন। খুব টেম্পোরারি টাইমের জন্য আপনার শেয়ার প্রাইসটা ইনস্ট্যান্টলি স্পাইক আপ করে আবার ফল করে। ইট ইজ সামথিং হুইচ হ্যাপেন্স ফর আ ভেরি শর্ট পিরিয়ড অফ টাইম, আর কিছু না। আচ্ছা, সো এখানে আবার ব্যাক আসি যে ফার্স্ট স্টেপ আমরা বুঝেছি প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোস। সেকেন্ড কথা হলো এই প্রেজেন্ট ভ্যালু অফ ক্যাশ ফ্লোস কিভাবে ডিটারমাইন করি, সেটার জন্য উই ইউজ দিস ফর্মুলা অফ ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল। এই টার্মিনোলজি গুলো মনে রাখবেন। দিস ইজ নোন অ্যাজ দ্য ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল অথবা ডিভিডেন্ড গ্রোথ মডেল, হোয়াট এভার নেম ইউ ওয়ান্ট টু কল ইট। ইউ ক্যান কল ইট ডিভিডেন্ড গ্রোথ মডেল অথবা ডিভিডেন্ড ডিসকাউন্ট মডেল, যেটাই হোক। এরপরে এখানে আমরা জানি যে এই গ্রোথ রেট জি ইজ কনস্ট্যান্ট, G is constant and stable growth rate. এখন G is a constant and stable growth rate, তাহলে এই ফর্মুলা ইউজ করার জন্য অবশ্যই আমার সিনারিও এরকম হতে হবে যেখানে G হলো স্টেবল। যদি কোনো কারণে
জি স্টেবল না হয়, অর্থাৎ দুইটা ডিফারেন্ট গ্রোথ রেট থাকে, ইন দ্যাট কেস আমার কি করতে হবে, একটু আগে যেভাবে করেছি, আমার এটাকে দুইটা ভাগ করে নিতে হবে। আই নিড টু টেক ইনটু অ্যাকাউন্ট যে কবে থেকে আমার গ্রোথ রেটটা স্টেবল হচ্ছে, সেই দিন থেকে আমি ক্যালকুলেশন শুরু করব। এবার আপনাদেরকে আরেকটা কনসেপচুয়াল একটু স্ট্রং করি। ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আপনারা অনেকভাবে পাস করে যেতে পারবেন। আমি যদি সিম্পলি কোয়েশ্চেন পেপার কিছু আলোচনা করে দেই, এরপরে এই সেশন শেষ করে আজকের মধ্যে কস্ট অফ ক্যাপিটাল ক্লোজ করে দিতে পারি, বাট ফর ইউর ফিউচার লার্নিং অ্যান্ড টু বিল্ড সাম ফান্ডামেন্টাল কনসেপ্ট আমি আপনাদেরকে একটু ইনডেপথ যাচ্ছি। আই হোপ মানে দ্যাটস ওকে উইথ এভরিওয়ান। একটু ইনডেপথ যেতে যাচ্ছি আমি, এটা কি সবার জন্য ওকে? জি ভাইয়া ঠিক আছে। ওকে, জি ঠিক আছে। আমরা এখানে আবার আসি। একটু আগে আমি যেটা বললাম যে আপনি টাইম 4 থেকে দুই ধরনের রেসপন্স আমি পেয়েছি। একজন বলেছে, আমি বললাম যে কবে কোন ডিভিডেন্ড থেকে D4 নাকি D5 থেকে এই ফর্মুলাটা আমি অ্যাপ্লাই করা শুরু করব। একজন বলল D4, আরেকজন বলল D5। এখন আমি বলবো বোথ আর কারেক্ট। আপনি যদি D4 ও ইউজ করেন ইউ আর কারেক্ট, D5 ও যদি ইউজ করেন ইউ আর কারেক্ট। কিভাবে কারেক্ট দেখেন, আপনি যদি D5 ইউজ করে থাকেন, অর্থাৎ আপনি কনসিডার করেন ভাই D5 থেকে আমার প্রথম কনস্ট্যান্ট ডিভিডেন্ড শুরু হয়েছে, আপনি যদি এটা বলেন, আই উড সে 100% ইউ আর কারেক্ট, কোনো ভুল নাই, অঙ্কতেও ভুল আসবে না। কিভাবে? যদি D5 আপনার কনসিডার করা হয় তাহলে ইজ ইকুয়াল টু এইটা ডিভাইডেড বাই KE মাইনাস জি, ভ্যালু আসছে 281.71। নাও দ্য কোয়েশ্চেন ইজ, এই 281.71 যে ভ্যালুটা আসছে এটা কোন পয়েন্ট অফ টাইমের ভ্যালু? এটা পি কত? 0 P4। তাহলে আমি আলটিমেটলি কি বুঝলাম? আমি আলটিমেটলি বুঝলাম এটাকে ডিসকাউন্ট করে নিয়ে আসলাম, এটাকে ডিসকাউন্ট করে আনলাম, এটাও আনলাম, P3 তে এটাকেও আনলাম। এবার আসেন আমি P4 এ। P4 এ এসে কি করব? P4 এ এসে আমার টোটাল দুইটা ভ্যালু আছে, দুইভাবেই করি। P4 এর এই ডিভিডেন্ডটাকে ডিসকাউন্ট করে নিয়ে আসলাম, ডিভাইডেড বাই 1.12 টু দি পাওয়ার 4 প্লাস এগুলা করার পর আরেকটা প্লাস করতে হবে, এই যে P4 এ যে অ্যামাউন্টটা আছে এটাকে আমি ডিসকাউন্ট করে নিয়ে আসলাম। সো দেখেন আমার টোটাল সাম যদি আনি, সবগুলা নিয়ে আসি, the value will come as the same amount 240.33। আগের এখানে চলে যাই আমরা, দেখেন 240.33, the value is the same। দেখেছেন? তাহলে আপনি যেভাবেই করেন না কেন, আপনি যদি P5 কনসিডার করেন, বলেন সরি D5 কনসিডার করেন যে D5 থেকে আপনার কনস্ট্যান্ট ডিভিডেন্ড, নো প্রবলেম। P5 থেকে যদি কনসিডার করেন তাহলে আপনার যে P-টা আসবে সেটা হবে P4, এবং P4 কে আপনি ডিসকাউন্ট করে P0 তে আনবেন, দি আনসার উইল বি দ্য সেম। আপনি যদি ইনফ্যাক্ট বলেন যে ভাই আমার কনস্ট্যান্ট ডিভিডেন্ড শুরু হয়েছে 6 থেকে, স্টিল ইওর আনসার উইল বি দ্য সেম। এজন্য এখানে কোনো ভুল হওয়ার সম্ভাবনা নাই, অ্যাজ লং অ্যাজ ইউ আন্ডারস্ট্যান্ড কনসেপচুয়ালি যে ভাই আমি যদি ডিভিডেন্ডটা নেই ফ্রম D5 যদি ডিভিডেন্ডটা নেই, তার মানে P4 তার ঠিক 1 বছর আগের যে প্রাইসটা সেই প্রাইসটা পাবো। কারণ আমরা একটু আগেও দেখেছি দ্য ভ্যালু অফ এনিথিং ইজ ইকুয়াল টু দ্য ক্যাশ ফ্লোজ উইচ উইল বি জেনারেটেড বাই ইট ইন দ্য ফিউচার। ভবিষ্যতের ক্যাশ ফ্লো গুলাকে ডিসকাউন্ট করে নিয়ে আসতে হবে। সবাই কি ফুললি ক্লিয়ার এখানে? এনি মোর কনফিউশনস? না, ভবিষ্যতের গুলোকে ডিসকাউন্ট করে করে আনতে হবে। এক্স্যাক্টলি, এভরিওয়ান ক্লিয়ার হিয়ার? D5 এবং D4 এর যে Yes. ডিফারেন্সটা যেটা নিয়ে আসছি, ইজ ইট ক্লিয়ার? ক্লিয়ার। ওকে, ভেরি গুড। আচ্ছা, সো এটা নিয়ে আমাদের একটা ডিসকাশন গেল। এখন while we are discussing the maths, আমরা এখানে at the same time আসেন থিওরিটিক্যাল জিনিসগুলো আলোচনা করে ফেলি একদম সাথে সাথে, এবং এই থিওরি গুলাই ঘুরে ঘুরে আপনাদের কিন্তু এক্সামে আসবে। এখন ডিভিডেন্ড গ্রোথ মডেল যে আপনারা ইউজ করছেন,
টু ফাইন্ড অর টু ভ্যালু আ শেয়ার, তাহলে এই ক্ষেত্রে যে কোনো মডেল যখন ইউজ করা হয় সবসময় আপনার মনে রাখতে হবে এনি মডেল ইজ বেসড অন আ সেট অফ অ্যাজাম্পশনস। আপনারা যারা ইকোনমিক্স পড়েছেন, ইকোনমিক্স যখন আমরা পড়ি তখন আন্ডার সাম অ্যাজাম্পশন। জি, একটা অ্যাজাম্পশন থাকে কি, অল আদার থিংস রিমেইনিং কনস্ট্যান্ট, কনস্ট্যান্ট। হ্যাঁ, অন্য সবকিছু কনস্ট্যান্ট ধরে তারপরে এই মডেলটা দাঁড় করানো হয়। জি। তেমন ভাবে ফাইন্যান্সেও যখন কোনো মডেল থাকে সেই মডেলের পিছনে কিছু অ্যাজাম্পশন থাকে। তাহলে ইন দ্য এক্সাম ইফ ইউ আর আস্কড এই ডিভিডেন্ড গ্রোথ মডেল দিয়ে যে আপনি ইউজ করছেন, এই ডিভিডেন্ড গ্রোথ মডেলের একটা অ্যাজাম্পশন কি এখানেই লিখে দিয়েছি, সেটা কি কনস্ট্যান্ট স্টেবল গ্রোথ রেট। G is constant and stable growth rate। তাহলে যদি আমি উল্টা ভাবে কোয়েশ্চেন করি, দেখেন অনেকে মনে করে যে আচ্ছা ফাইন্যান্সের থিওরিজ গুলো মুখস্থ করতে হবে, বাট আমি আপনাদেরকে একদম ভেরি প্র্যাকটিক্যালি জিনিসগুলো দিয়ে দিচ্ছি। এটা যদি বলেন যে G is constant and stable growth rate, this is an assumption of this dividend growth model, তাহলে আমি যদি আরেকটা কোয়েশ্চেন করি ইন পার্ট 2, যদি আরেকটা কোয়েশ্চেন করি যে what is one of the weakness of dividend growth model, আপনারা কি আনসার করবেন? weakness of dividend growth model consistency of G, বুঝি নাই, what is the weakness of dividend growth model? মানে consistency of G growth rate, না, যে কনস্ট্যান্ট থাকতেছে এটাই তার উইকনেস। এটা এটাই কেন বলছি, weakness? consistency of শুধুমাত্র যদি আপনি লিখে দেন G is constant and stable, এটা বললে তো মার্কস পাবেন না। এটাতে সমস্যাটা কি? G is constant থাকলে সমস্যা কি? এটা টাইম ভ্যালুকে কনসিডার করছে না। নো, টাইম ভ্যালুকে তো কনসিডার করছেই পুরো জিনিসটা। ভাইয়া এটা হচ্ছে যে মানে আমার বিজনেস গ্রোথ তো মার্কেট সিচুয়েশন এন্ড ওভারঅল ফ্যাক্টরের উপর ডিপেন্ড করে, মানে গ্রোথ কখনো মানে ইয়া হবে না, মানে একদম কনস্ট্যান্ট হবে না। সিম্পল, একেবারে সিম্পল ওয়ান লাইন আনসার। থ্যাংক ইউ ভেরি মাচ, রাসেল ভাই আনসার করেছেন, থ্যাংক ইউ ভেরি মাচ। একদম ওয়ান লাইন আনসার যে ডিভিডেন্ড গ্রোথ মডেল অ্যাজিউমস দ্যাট G is constant and stable, however in reality dividend growth is never stable in reality। ডিভিডেন্ড কোনোদিন কোম্পানি বলে না যে ভাই আমার প্রত্যেক বছর 4% ডিভিডেন্ড গ্রোথ রেট হয়। দিস ইজ নট প্র্যাকটিক্যালি ফিজিবল, দ্যাটস ইট। এতটুকু লিখে দিলে ইউ ক্যান গেট দ্য মার্কস। সো এই যে অ্যাজাম্পশন, যেটা আমার যে অ্যাজাম্পশনের উপরে এই মডেলটা বিল্ড, এই মডেলের উইকনেস গুলাই কামস ফ্রম দিস অ্যাজাম্পশন, কামস ডিউ টু দিস অ্যাজাম্পশনস। এটা একটা ফাইন। আরেকটা যদি বলি, আপনার কে ছিল 12%। আচ্ছা, বাকিরা সবাই অনেক চুপচাপ আছেন, বাকিরা সবাই কি বুঝতে পারছেন নাকি কোনো ডিফিকাল্টি হচ্ছে? না, বুঝতে পারছি। ওকে, ঠিক আছে। এগুলা প্রত্যেকটা জিনিস একটু মনোযোগ দিয়ে শুনবেন, কারণ দেখবেন ইন দ্য নেক্সট ক্লাস ওয়েন উই আর ডুইং দ্য কোয়েশ্চেন পেপার, সেম কোয়েশ্চেনস গুলা রিপিট হবে, আমাদের সলভও করা লাগবে না ক্লাসে। আপনারা শুধু দেখে দেখে বুঝবেন যে এভরিথিং হ্যাজ বিন কভার্ড। কস্ট অফ ক্যাপিটাল নিয়ে কোয়েশ্চেন পেপার নিয়ে কোনো চিন্তাও করা লাগবে না, এভরিথিং ইজ কভার্ড। আমি আপনাদেরকে কোয়েশ্চেন পেপার ধরে ধরে যে কোয়েশ্চেন গুলো আসছে পাস্ট ইয়ারে সেগুলাই এখন ডিসকাস করে দিচ্ছি। আচ্ছা, জি এই কোয়েশ্চেনে বলেছি 4%। এখন জি যে 4%ই হতে হবে এরকম তো কোনো কথা নাই। জি মে বি 15%, ইট ক্যান বি। হয়তো কোনো কোম্পানি তার হিউজ পরিমাণ ডিভিডেন্ড দিচ্ছে, 15% গ্রোথ রেটে ডিভিডেন্ড, 16% গ্রোথ রেটে ডিভিডেন্ড। ইন দ্যাট কেস যদি এরকম হয়ে থাকে তাহলে দিস ফর্মুলা উইল ফেল টু ওয়ার্ক, ইট ক্যানট ওয়ার্ক। এই ফর্মুলাটা ওয়ার্ক করবে না। তাহলে another assumption of this model is G must be less than KE। এই মডেলটা ওয়ার্ক করার জন্য গ্রোথ রেট মাস্ট বি লেস দেন KE, which is also a weakness of this model, কারণ in reality G may be greater than KE। ঠিক আছে, ঠিক আছে, clear to everyone? হতেই পারে। সবাই একটুখানি রেসপন্ড করেন। জি ভাইয়া। ওকে, আচ্ছা, যারা বলছেন হতে পারে তারা বলেন তো কোন সিচুয়েশনে হতে পারে, কেন হতে পারে এরকম, জি কখন কখন গ্রেটার দেন কেই হতে পারে? ডিভিডেন্ডটা যখন গ্রোথ রেটটা যখন বেশি থাকবে তখন তো ডিভিডেন্ড বেশি দিতে পারে, সেই সেন্সে। না, এরকম কোন বিজনেস সিচুয়েশন বা এরকম কোন রিয়েল লাইফ এক্সাম্পল আপনাদের মাথায় আসতেছে যেটা দিয়ে আপনি এটাকে
প্র্যাকটিক্যালি রিলেট করতে পারবেন? আমার বিজনেস সিচুয়েশন যদি মানে লাস্ট ফিউ ইয়ার্স যদি কনস্ট্যান্ট থাকে এবং একটা ডাউন কার্ভ আসে বিজনেসের মধ্যে, মানে ডাউন সিচুয়েশন আসে, ওই সিচুয়েশনে জি লেস হইতে পারে এন্ড কেই হায়ার হইতে পারে। না না, এখানে তো জি বড় হওয়ার কথা বলছে। আমার মনে হয় জি কখনো বড় হবে না। জি যদি বড় হয় অটোমেটিক্যালি কে ইউ বড় হয়ে যাবে, রিকোয়ার্ড রেট অফ রিটার্ন অটোমেটিক্যালি বাড়বে। না, অনেক সময় আপনাকে বলি এখানে সিটা বলতে যেটা বুঝাচ্ছে সেটা বুঝাচ্ছে যে ডিভিডেন্ড গ্রোথ। ডিভিডেন্ড অনেক সময় কোম্পানির যদি ফর এক্সাম্পল কোম্পানি একটা বিজনেস ইউনিট কি করছে, সেল করছে, সেল করে সেই প্রফিটটাকে কি করছে, আর্ন করছে। হ্যালো, জি শুনতে পাচ্ছিস? জি শুনতে পাচ্ছি, বলেন। সেটা দিয়ে তার এক্সপেক্টেড ডিভিডেন্ডটা গত বছর যেটা দিচ্ছে সেটাতে থেকে 200% অথবা অনেক বেশি একটা গ্রোথ রেট হইতেই পারে, হতে পারে না? একটা ইউনিট সেল কোম্পানি করে বিক্রি দিয়ে করলে কি হোল্ড সেটা কি ডিভিডেন্ড সে ইনকাম হিসেবে দেখাবে? ইনকাম মানে করেন সেই এটাকে আর মানে তার বিজনেসে আর গ্রোথ অপরচুনিটি নাই, না না, সে তখন ওই এই বিজনেসটা সিচুয়েশনে এসে কন্টিনিউ করবে না। সে ডিভিডেন্ডের ইয়াটা অনেক হাইলি দিচ্ছে আর কি, যা আর্ন করতেছে ডিভিডেন্ড হিসেবে দিয়ে দিচ্ছে। তাহলে গ্রোথ হঠাৎ করে ডিভিডেন্ডটা অনেক গ্রোথ হয়ে যেতে পারে না? হ্যাঁ পারে। সে তো একটা ইউনিট আপনাকে সেল কি করে বলতে দিচ্ছে, বিজনেসের অনেকগুলো ইউনিটের একটা ইউনিট সেল করে দিয়ে ওইটার প্রফিট দিয়ে সে ডিভিডেন্টের ইয়ে দিচ্ছে। প্রফিট না, ওটার যে ফান্ডটা যেটা আসছে সেটা হ্যাঁ, ভবিষ্যতে ফান্ডটা। সে আর কাজে লাগাবে না, এক্সপানশন আচ্ছা, করবে না, ওটা আচ্ছা। পুরো ফান্ডটাই সে ডিস্ট্রিবিউট করে দিচ্ছে। ডিস্ট্রিবিউট যখন করে দিবে তখন তার ডিভিডেন্ডটা অনেক হাই হবে না? জি ভাইয়া, হ্যাঁ হ্যাঁ, এটা এটা হবে। কি প্র্যাকটিক্যাল এরকম লাইফে কি হয় দেয়? কখনো? প্র্যাকটিক্যাল বা এটা লাইফে কি হ্যাঁ, প্র্যাকটিক্যাল এটা কি লাইফে দেয়? কখনো সম্ভব? এটা কি দেয় কি কখনো? কি এই যে আপনি বলছেন এই একটা sorry, ইউনিট ইউনিট বিক্রি সেল করে করে দিয়ে এটা সবাই দেয়, এটা সবাই দেয়। এরকম কোনটা মানে আমাদের ব্রেনে কাজ করার জন্য ভাইয়া? আপনারা রিয়েল লাইফে যদি দেখেন যে কোনো একটা প্রোডাক্ট বা কোনো একটা বিজনেস ইউনিট, সে আপনারা প্রোডাক্ট লাইফ সাইকেল পড়ছেন না? প্রোডাক্ট লাইফ সাইকেল, হ্যাঁ হ্যাঁ, আপস ডিক্লাইন এই টাইপের একটা সার্কেল, 4টা স্টেজ। ওখানে মেচুরিটি স্টেজে কি হয়, গ্রোথ। হ্যালো, হ্যাঁ শুনতে পাচ্ছি। ইন্ট্রোডাকশন স্টেজে কি হয়, গ্রোথ অনেক হাই হয় না? তো এই আবার ডিক্লারিং স্টেজে কি হয়, ডিভিডেন্ড অনেক হাই হয় না? আপনারা মনে হয় এসবিএম এর বিজনেস মডেলটা, প্রোডাক্ট লাইফ সাইকেলটা একটু ভুলে গেছেন হয়তো বা, বুঝতে পারছেন? আচ্ছা, সরি ফর ইন্টারাপ্ট। এরকম অনেকগুলো সিচুয়েশন আছে মানে প্র্যাকটিক্যাল লাইফে, ইন বিজনেস রিয়েল ওয়ার্ল্ডে, যেখানে কে থেকে জিটা বড় হতে পারে। সি বলতে এখানে বোঝাচ্ছে যে বিজনেস গ্রোথ না, ডিভিডেন্ড গ্রোথ। এটা ডিভিডেন্ড গ্রোথ মডেল। আবারও বলতেছি, ডিভিডেন্ড গ্রোথ বোঝাচ্ছে, বিজনেস গ্রোথ না। হ্যালো, আচ্ছা, ডিভিডেন্ড। জি ভাইয়া। ওকে জাবির ইউ ক্যান। ওকে, ঠিক আছে। আচ্ছা, সো আমাদের এই পর্যন্ত তাহলে দেখেন উই টকড অ্যাবাউট আমাদের এই ডিভিডেন্ড গ্রোথ মডেলের বিভিন্ন ভ্যারিয়েবলস নিয়ে আমরা কথা বলেছি। উই টকড অ্যাবাউট জি, তারপর আমরা P0 নিয়ে কথা বললাম, এতক্ষণ আমরা P0 কিভাবে ক্যালকুলেশন করতে হয় সেটা নিয়ে আলোচনা হলো, D1 নিয়ে। এবার আসেন KE নিয়ে। তাহলে এই ফুল জিনিসটার মধ্যে আমরা ফার্স্ট উই লার্ন যে একটা শেয়ারের ভ্যালুয়েশন কিভাবে করতে হয়, এবং এই শেয়ার ভ্যালুয়েশন করার জন্য আমার একটা ক্রুশাল ফ্যাক্টর কি, ইট ইজ দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ডিভিডেন্ডস which will be generated with the present value of the cash flows which will be generated from this share. তাহলে প্রেজেন্ট ভ্যালু করার জন্য আমার একটা ডিসকাউন্ট ফ্যাক্টর লাগে, এবং এই শেয়ার ভ্যালুয়েশনের ক্ষেত্রে যে ডিসকাউন্ট ফ্যাক্টরটা আমরা ইউজ করি সেই ডিসকাউন্ট ফ্যাক্টরটার একটা স্পেসিফিক নাম আছে। ডিসকাউন্ট ফ্যাক্টরটার নাম হলো KE, আদারওয়াইজ নোন অ্যাজ কস্ট অফ ইকুইটি। স্বাভাবিকভাবে যখন একটা কোম্পানি ফাইন্যান্স রেজ করছে, এনি সর্ট অফ ফাইন্যান্স, তার অবশ্যই সেটার পিছনে একটা কস্ট আছে। যেহেতু সে ইকুইটি ফাইন্যান্সিং রেজ করেছে, ইকুইটি ফাইন্যান্সিং অর্থাৎ শেয়ার হোল্ডার্সরা তো আপনাকে এমনি এমনি টাকা দেয় নাই, অবভিয়াসলি they expect some sort of a return in exchange of it. তাহলে আমি যদি আপনাকে কোয়েশ্চেন করি যে কস্ট অফ ইকুইটি অর্থাৎ ইকুইটি ফাইন্যান্সিং করার জন্য কোম্পানির কাছে যে কস্ট,
এই কস্ট অফ ইকুইটি কোনটা, যেটা কোম্পানি তার শেয়ার হোল্ডার্সদেরকে দেয়, নাকি তার শেয়ার হোল্ডার্সরা যেটা এক্সপেক্ট করে যে কোম্পানি তাদেরকে দিবে? হুইচ ওয়ান ইজ ইট? শেয়ার হোল্ডাররা যেটা এক্সপেক্ট করে। শেয়ার হোল্ডার্সরা যেটা এক্সপেক্ট করে, দিস ইজ সামথিং ক্রুশাল। অনেকে আপনারা কিন্তু ভুলে লেগে দেন কস্ট অফ ইকুইটি হলো যে অ্যামাউন্টটা শেয়ার, যে রিটার্নটা শেয়ার হোল্ডারদেরকে দেয়, রিটার্ন গিভেন টু দ্য শেয়ার হোল্ডার্স। নো, ইট ইজ দ্য রিটার্ন হুইচ শেয়ার হোল্ডার্স এক্সপেক্ট ফ্রম ইয়োর কোম্পানি। তাহলে সিম্পলি শেয়ার ভ্যালুয়েশন যদি আপনি বুঝেন, ইফ ইউ আন্ডারস্ট্যান্ড দিস ওয়ান ডিভিডেন্ড গ্রোথ মডেলের থ্রুতে এই যে শেয়ার ভ্যালুয়েশন, তাহলে কেই বের করা, তাহলে যদি আপনাকে কস্ট অফ ইকুইটি ক্যালকুলেশনটা করতে বলে, তাহলে ইট ইজ কোয়াইট সিম্পল। সিম্পলি এই ফর্মুলাটাকে আপনি রিঅ্যারেঞ্জ করবেন, ফর্মুলাটাকে যদি আপনি রিঅ্যারেঞ্জ করেন তাহলে কিন্তু কেই বের করা কোয়াইট সিম্পল। তাহলে আমরা দেখি কয়েকটা এক্সাম্পল যে কেই কিভাবে বের করে। জাস্ট উল্টা, তখন আমরা দেখেছি P0 সেম ফর্মুলা দিয়ে কস্ট অফ ইকুইটিটা কিভাবে ক্যালকুলেশন করা হয়। আচ্ছা, ওকে, আমরা না, ঠিক আছে। দেখেন, a company currently pay dividend টাকা 12 per share and it is expected to grow at 8%. The market price per share is 300. Determine the cost of equity. একদম সিম্পল। এতক্ষণ আমরা এখন জাস্ট এটাকে উল্টা, এতক্ষণ আপনারা ক্যালকুলেশন করতেছিলেন P0, নাও we have shifted and now we are calculating G. জাস্ট এই পুরো ফর্মুলাটাকে যদি আমি রিঅ্যারেঞ্জ করি, রিঅ্যারেঞ্জ করলে যা আসে, আসেন তাহলে দেখেন P0, আমি এখানে নিচে আসি, P0 equals to D1 divided by KE minus G. ওকে, তাহলে এখন হয়ে যাবে কি D1 divided by P0, KE equals to D1 divided by P0 plus G. এটা পুরোটা ব্র্যাকেটে থাকবে। দ্যাটস ইট। তাহলে এটার বেসিসে আপনাকে যে ইনপুটস গুলো দেওয়া আছে, এটার বেসিসে কস্ট অফ ইকুইটি ক্যান বি ফাউন্ড আউট কোয়াইট ইজিলি। এটা নিয়ে আশা করি আর কারো কোনো সমস্যা হবে না। এখানে এনি কোয়েশ্চেনস উইথ দিস, উইথ রিগার্ডস টু দিস কস্ট অফ, জাস্ট উল্টা ফর্মুলাটাকে উল্টা করে উই ক্যান ফাইন্ড আউট কেই। এনি কনফিউশনস হিয়ার বা কারো কোনো কোয়েশ্চেনস আছে এটার বিষয়? ভাই সূত্রটাতে আবার জানি এক্সেলেরটাতে। জি, সিম্পল। এটা যদি জানেন আপনি P0 কিভাবে বের করতে হয়, তাহলে তো আপনার কেই বের করা কোনো ব্যাপার না। ভাই আপনার এটা ঠিক আছে, বাট ওই ইসে যেটা দিয়েছে শীটে, হ্যাঁ ভাই এই সূত্রটা তো ঠিক বুঝতেছি। আচ্ছা, D1 মানে কি? D1 এর ফর্মুলাটা ই করতে। এটাই ও তো, আচ্ছা 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 আচ্ছা, জি 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 জি, দ্যাটস ইট। D1 কে ব্রেক ডাউন করছে, দ্যাটস ইট, আর কিছু না। জি ভাই, অল ওকে। এগুলো একদম কোয়াইট সিম্পল থিংস, এগুলা নিয়ে আপনারা একদমই ওয়ারি করবেন না। আচ্ছা, পরেরটাতে যাচ্ছি। ডিস্টার্ব করতেছো কেন? এটা দিস ইজ দ্য নেক্সট পার্ট অফ ইট। তাহলে আমাদের এই কস্ট অফ ক্যাপিটাল এন্ড শেয়ার ভ্যালুয়েশন নিয়ে উইল বি ডান হিয়ার। এর পরবর্তী উইল মুভ টু দ্য নেক্সট স্টেপ। A firm has earnings per share of টাকা 40 and market price of the share is টাকা 120. তার মানে মার্কেট প্রাইস অফ দ্য শেয়ার ইজ টাকা 120 মিন্স আমরা P0 পেয়ে গেছি। জি, The dividend payout ratio is 40% and the growth rate is 12%. আচ্ছা, এখানে আপনাকে বলছে গ্রোথ রেট হলো 12%, আর্নিংস পার শেয়ার হলো 40 টাকা, পে আউট রেশিও ইজ 40%। সো পে আউট রেশিও 40% আর ইপিএস দেয়া আছে আপনাকে 40 টাকা। এটার বেসিসে কি ডিভিডেন্ড কত এটা বের করা যায় না? জি জি ভাই, কিভাবে ডিভিডেন্ড পে, তাহলে কি করবেন এখানে? ডি নট ইজ ইকুয়াল টু হবে ইপি এই আর্নিং পার শেয়ার ইনটু 40%। ইনটু 40%, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। এখানে আর কোনো কমপ্লেক্সিটি নেই, একদম সিম্পল। ফাইন। তো এরকম কিছু মাঝে মধ্যে কোয়েশ্চেন আসতে পারে, আপনাকে পে আউট রেশিও দিয়ে দেয়, পে আউট রেশিও দিয়ে ওটার বেসিসে আপনাকে কোয়েশ্চেনটা করে। দেখবেন এই যে আইসিএবির, আমি এই শীটের মধ্যে আইসিএবির অনেকগুলা প্রিভিয়াস ইয়ারের কোয়েশ্চেন গুলা নিয়ে আসছি, একদম ভেরি সিম্পল, এখানে কোনো কমপ্লেক্সিটিস নাই। আমরা এবার তাহলে আমরা কস্ট অফ ডেটে চলে যাব। কস্ট অফ ডেট এন্ড বন্ড ভ্যালুয়েশন। কস্ট অফ ইকুইটির আমাদের একটা স্মল একটা পোর্শন বাকি আছে, ওটা উইল কভার দিস ওয়ান্স উই আর ফিনিশড উইথ দিস পার্ট। আচ্ছা, বন্ড ভ্যালুয়েশন। এতক্ষণ যেটা বললাম যে the value of any asset in finance is equal to the present value of the
ক্যাশ ফ্লোস টু বি জেনারেটেড বাই ইট। তাহলে যখন বন্ড ভ্যালুয়েশন করব, একটা বন্ডের ভ্যালুর ক্ষেত্রে বন্ডের থ্রুতে কি ধরনের ক্যাশ ফ্লোস জেনারেট হয় কেউ বলতে পারবেন আমাকে? ইন্টারেস্ট। আচ্ছা, ইন্টারেস্ট। আর কোনো কিছু? আর যে প্রিন্সিপালটা। আরেকটা হলো প্রিন্সিপাল রিপেমেন্ট। ফাইন। তাহলে আমরা স্টক এবং বন্ডের মধ্যে কি কি ডিফারেন্সেস এটা আশা করি আমরা বুঝি। দেখেন, ইন দ্য কেস অফ আ শেয়ার আমরা এতক্ষণ আলোচনা করেছি শেয়ারের ক্ষেত্রে কোনো রিডেমশন হচ্ছে না, এখানে পারপেচুয়ালি এই জিনিসটা কন্টিনিউ করে। বাট বন্ডের ক্ষেত্রে there is always a ম্যাচুরিটি, এবং বন্ডের ক্ষেত্রে আমাদের একটা রিডেমশন একটা ভ্যালু আসে, কিন্তু শেয়ারের ক্ষেত্রে ডিভিডেন্ডের একটা কনস্ট্যান্ট স্ট্রিম অফ ডিভিডেন্ড থাকে। বাট এটা বন্ডের ক্ষেত্রে there is usually a redemption. ফাইন। এবার আমরা বন্ডের কিছু টার্মিনোলজি আমরা একটুখানি পড়বো। ইন দ্য কেস অফ আ বন্ড আমরা যেটাকে বললাম ইন্টারেস্ট পেমেন্ট, ইউজুয়ালি হয় কি, একটা বন্ডের একটা ফেস ভ্যালু থাকে। এভরি বন্ড হ্যাজ আ ফেস ভ্যালু। ফেস ভ্যালুর পাশাপাশি বন্ডের থেকে যে পে আউটটা আসে এটাকে আমরা বলি কুপন পেমেন্ট, এবং বন্ডের ক্ষেত্রে অলওয়েজ একটা কুপন রেট দেয়া থাকে। ফেস ভ্যালু থাকে, কুপন রেট দেয়া থাকে। আপনি যখন একটা মার্কেট থেকে একটা বন্ড পারচেস করবেন, অলওয়েজ কি ফেস ভ্যালুতে বন্ড পারচেস হয়, নাকি ফেস ভ্যালু থেকে কম বা বেশিও হতে পারে? কম বেশি হতে পারে, আচ্ছা, জিরো বা বেশি রেটেড। হতে পারে। তারপরে আরেকটা জিনিস, বন্ড যখন রিডেমশন হয় ফাইনালি, বন্ড কি অলওয়েজ ফেস ভ্যালুতেই রিডেমশন হতে হবে, নাকি ফেস ভ্যালুর বেশি বা কমেও রিডেমশন হতে পারে? না, প্রিমিয়ামে হতে পারে। প্রিমিয়ামে হতে পারে। এটা কিন্তু শুরুতেই বলা থাকে, জি। এটা কিন্তু বলা থাকে শুরুতেই যে বন্ডের কিন্তু দেয়ার মে বি সাম রিডেমশন প্রিমিয়াম, রিডেমশনের সময় হয়তো একটা হায়ার প্রাইসে আপনার বন্ডটা রিডেমশন হতে পারে। জি। সো এটা একটা মিসকনসেপশন, অনেকে ভাবে যে রিডেমশন ভ্যালু ইজ অলওয়েজ ইকুয়াল টু ফেস ভ্যালু, নট অলওয়েজ। ফাইন। তাহলে আমরা যখন একটা বন্ডের ভ্যালু বের করব, দ্য ভ্যালু অফ আ বন্ড ইজ ইকুয়াল টু দ্য প্রেজেন্ট ভ্যালু অফ দ্য ক্যাশ ফ্লোস জেনারেটেড বাই ইট। ক্যাশ ফ্লোস গুলা কি? বন্ড ক্যাশ ফ্লোস ইকুয়াল টু কুপন পেমেন্ট প্লাস রিডেমশন অ্যামাউন্ট। কেউ কার জানি মাইকটা একটু আনমিউট করা, একটু ব্যাকগ্রাউন্ড থেকে নয়েজেস আসছে, কাইন্ডলি থ্যাংক ইউ ভেরি মাচ। প্লাস রিডেমশন অ্যামাউন্ট। ফাইন। তাহলে আমরা এখানে একটা এক্সাম্পলে যাই, আসেন। ওকে ওকে, এখানে একটা এক্সাম্পল খুঁজি। ওকে ফাইন, এটা দেখি। নাভানা লিমিটেড is proposing to sell a 5-year bond of টাকা 1000 at 6% of interest per annum. তাহলে বন্ডের টেনিয়র হলো 5 বছর, এটার ফেস ভ্যালু হলো 1000 এবং 6% অফ ইন্টারেস্ট পার অ্যানাম, অর্থাৎ কুপন রেট, কুপন পেমেন্ট হলো, এখান থেকে আমি একটা কুপন পেমেন্ট পাচ্ছি which is 6%. Fine. The bond amount will be amortized equally over its life if an investor has a minimum required rate of return of 5%. What is the bond's present value for the investor? তাহলে সিম্পলি কি করব, এখানে আমার ক্যাশ ফ্লোস গুলা কি সেটা আমি ডিসাইড করব। is proposing to sell a 5-year bond of টাকা 1000, 5 বছর ধরে। আসেন তাহলে 5 বছর ধরে এটাকে আমরা নিয়ে আসি। এখানে 1000 টু 6%, 60 টাকা করে, 60 টাকা করে টাইম এখানে লিখি আমি, টাইম 0 1 2 3 4 5। তাহলে প্রত্যেক বছরে আমার কত টাকা আসবে? এই যে কুপন পেমেন্টটা আছে, এই কুপন পেমেন্ট সমান 60 টাকা 60 টাকা 60 টাকা করে এখানে আসবে। ইয়ার 5 এ যে কি হবে, ইয়ার 5 এ যে অনলি there will be one difference, সেটা কি? ইয়ার 5 এ এসে এই যে আমার এখানে যে 1000 টাকা আছে, সেই 1000 টাকাও আমি কি করব, এটা কিন্তু আমি ফেরত পেয়ে যাব। এখানে যেহেতু আমাকে রিডেমশনের আর অ্যামাউন্ট বলা হয় নাই যে রিডেমশনে কত পার্সেন্ট প্রিমিয়ামে রিডেমশন হবে, তাহলে ধরে নিব ওই পুরো 1000 টাকাই আমি হলো ফেরত পেয়ে যাব। সো এটার সাথে প্লাস দিয়ে দিব আরো 1000। তাহলে সিম্পলি
এই পুরো জিনিসটার আপনারা প্রেজেন্ট ভ্যালু বের করে ফেলেন, কারণ আপনাকে বলা আছে এখানে there is a required rate of return of 5%. সো আমি ধরে নিব ডিসকাউন্ট রেট ইজ 5%, ডিসকাউন্ট রেট 5%. সো কুইকলি আপনারা একটু ক্যালকুলেশনটা করে আমাকে বলেন হোয়াট ইজ দ্য ভ্যালু অফ দ্য বন্ড ইন দিস কেস। আপনারা শুরু করেছেন করা? হ্যালো, জি ভাইয়া। ওকে, একটু কুইকলি করেন, এগুলাতে বেশি সময় নেওয়া যাবে না। ভাই একটু কোশ্চেনটা দেখা যাবে? অলরেডি একজন বের করে ফেলছে। তো আমি খুবই সহজ এটা, বাট আমি বের করে দিতে দিচ্ছি আপনাদেরকে, এটা ফর রিজন। শেষ করেন তারপর আমাকে বলেন। দুশো তেরো ভাইয়া। 213 কিভাবে বের করলেন? একটা বন্ড যেটার আপনি ও রিডেমশন সরি সরি সরি, জি ভাই সরি। ভাই 1042 আর কত? 1043.28। মেবি কোনো ভুল হতে পারে। একদম সিম্পল প্রেজেন্ট ভ্যালু, এটা 1125 আসার কথা। $1043.28 আসছে। 1043.28 সবার? আচ্ছা, জি, মেবি আমাদের হয়তো, আমারও সিমিলার। আচ্ছা তাহলে হয়তো কোনো ডেসিমেলের জন্য ডেসিমাল ইস্যুজ এর জন্য এটা হতে পারে। আচ্ছা, হোয়াট এভার ইট ইজ। আপনি ক্লিয়ার করে দিলে ভাইয়া, তাহলে আমরা আমাদের সাথে যেহেতু মিলছে না, ক্লিয়ার হয়ে যাবে। তাহলে আমরা আরেকবার, তাহলে ওখানে বলেন ভ্যালু অফ বন্ড কত? কথা শোনা যাচ্ছে না ভাইয়া। ভাই আপনার কথা কেটে কেটে আসতেছে। এখানে আমি করে ফেলি, ডিভাইডেড বাই 1.05 ডিভাইডেড বাই 1.0। ভাইয়া দেখা যাচ্ছে না। ভাইয়া কথাও শুনতে পাচ্ছি না, স্ক্রিনও দেখতে পাচ্ছি না। আচ্ছা, এবার কি বেটার? হ্যালো, শুনতে পাচ্ছেন এবার নাকি জি, স্টিল এবার better। সেম? হ্যালো, শুনতে পাচ্ছেন? বেটার বেটার। জি ভাই শোনা যাচ্ছে। আচ্ছা, জাস্ট গিভ মি ওয়ান মোমেন্ট, আমি আরেকবার একটু দেখছি, এটা সামহাউ প্রবলেম হচ্ছে নেটওয়ার্ক। ওকে, আশা করি এবার ক্লিয়ারলি শুনতে পারবেন। না ভাইয়া ক্লিয়ার আসতেছে না। না ভাই ভেঙে এখনো কেটে আসতেছে। কেটে আসতেছে। জাস্ট মিনিট, ওয়ান মিনিট আমাকে একটু এক্সকিউজ করেন, আমি একটু দেখছি, জাস্ট 1 মিনিট।
হ্যালো, এনি বেটার এবার? জি, এখন বেটার। ওকে, ঠিক আছে। না, আশা করি আর সমস্যা করবেন না। আবার আবার সরি, ঠিক হচ্ছে না ভাইয়া, আচ্ছা, এখনো সমস্যা। ঠিক হচ্ছে না স্টিল? এখন বোঝা যাচ্ছে, এতক্ষণ তো প্রবলেম হচ্ছে। সারপ্রাইজিং না, মানে এখন ঠিক আছে তো সবার কাছে? এখন তো ফুল নেটওয়ার্ক সিগন্যাল দেখাচ্ছে আমাকে। না ভাই, মাত্র কথা কেটে কেটে আসছে। আবার কেটে, আচ্ছা দেখি আবার, ওয়েট। অলরাইট, হ্যালো জি ভাইয়া, হ্যালো, ওকে বেটার। এখন বোঝা ঠিক যাচ্ছে আছে। ভাই। না, এক্সট্রিমলি সরি ফর দ্য ডিস্টারবেন্স, আসলে এরকম সে হওয়ার কথা হঠাৎ করে প্রবলেম করতেছে। ঠিক আছে, আমাকে আপনাকে বলেন যদি ইফ ইউ ফেস এনি ফার্দার প্রবলেমস। আচ্ছা, আমরা এখন একটা ইম্পর্টেন্ট জায়গায় আছি, সেটা হলো এই যে ভ্যালু অফ দ্য বন্ড আমাদের 1043 আসলো, এবং ফেস ভ্যালু অফ দ্য বন্ড ছিল হলো 1000। ওকে, ফেস ভ্যালু অফ দ্য বন্ড হলো 1000, কুপন রেট হলো আমার 6%, আর আমার এখানে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন এখানে কত বলা আছে? 5%। হলো 5%। রিকোয়ার্ড রিটার্ন 5%। তাহলে একটু আগে আমরা যেটা বললাম, আর একটা বেসিক ডিসকাশন করলাম কি, যে শেয়ার হোল্ডারের যে রিকোয়ার্ড রেট অফ রিটার্ন সেটাকে আমরা বলি কস্ট অফ ইকুইটি। তাহলে বন্ড হোল্ডারের রিকোয়ার্ড রেট অফ রিটার্নকে কি বলবো আমরা? বন্ড হোল্ডারের রিকোয়ার্ড রেট অফ রিটার্নকে আমরা কস্ট অফ বন্ড। কস্ট অফ ডেট, কেডি, কস্ট অফ ডেট বলি। তাহলে এখানে একটা খুব ইম্পর্টেন্ট একটা জিনিস দেখেন, যেই বন্ডের ফেস ভ্যালু হলো 1000 টাকা এবং কুপন রেট হলো 6%, আমি অ্যাজ আ কোম্পানি, লেটস সে আমি একটা কোম্পানি, আমি হলো বন্ড ইস্যু করতেছি। বন্ড ইস্যু করার সময় আমি বলতেছি যে একটা ফেস ভ্যালু বন্ড 1000 টাকা, বন্ডের উপরে লেখা আছে 1000, কিন্তু ওই বন্ডে আমি 6% কুপন আমি দিচ্ছি। কিন্তু যারা ইনভেস্টর, যারা এই ভাই কথা বোঝা যাচ্ছে না, আপনারা বুঝতেছেন কি বাকি সবাই? না, কথা শোনা যাচ্ছে না। আমাদের কথা বোঝা যায় না। রিকোয়ার্ড রেট অফ রিটার্ন, ইনভেস্টরের রিকোয়ার্ড রেট অফ রিটার্ন 5%, সেখানে আমি দিচ্ছি 6%। তাহলে আমি যদি 6%, মাঝখানে আমরা কথা শুনতে পাইনি, ওহো, এখন আবার শোনা যাচ্ছে না। সেম, আমরা কিছু শুনতে পাচ্ছি না। যতটুকু আছে আমি আর একটুখানি কমপ্লিট করে আই উইল হ্যাভ টু এন্ড দ্য ক্লাস টুডে আনফরচুনেটলি।
অনেক বেশি এখানে আমার নেটওয়ার্ক ইস্যুস হচ্ছে ফর সাম রিজন হচ্ছে। এখনো কি কথা কেটে কেটে আসছে? এই যে ভাইয়া কথা বন্ধ হয়ে যাচ্ছে কেন আবার? জি ভাইয়া জি লাস্ট ভাইয়া, জি কেটে ভাই, কেটে আসছে। এখন বোঝাই যাচ্ছে না। ইমপ্রুভমেন্ট আছে? এখন বোঝা যাচ্ছে না? না না, একদম বোঝা যাচ্ছে না। আচ্ছা, তাহলে গিভেন মানে এখন যে সিচুয়েশনটা, মানে আমি অ্যাকচুয়ালি নট শিওর আসলে এরকম কেন জিপির নেটটাও চলে যাচ্ছে, জিপির ইন্টারনেটও আমি পাচ্ছি না ফর সাম রিজন। এখন আবার শোনা যাচ্ছে। আচ্ছা, না তো কোয়াইট চ্যালেঞ্জিং। ধরেন আপনারাও একটা দুইটা কথা বুঝবেন না, আবার রিপিট করা লাগছে। ওয়াইফাই তো চলে যাচ্ছে বারবার। ওয়াইফাইটা আমারটাও ডিস্টার্ব করছে আজকে। একটুখানি আমরা চেষ্টা করি, অ্যাটলিস্ট আমরা একটুখানি চেষ্টা করি যে টু ফিনিশ দ্য ক্লাস, মানে যতটুকু আছে আমাদের একটু টপিকটা শেষ করি। ভাই একটু সময় নিয়ে আপনি জি ভাই। ইয়েটা নেটওয়ার্কটা নেবেন কিনা? আচ্ছা দাঁড়ান, আমি একটু দেখি রাউটারটাকে একটু রিসেট করে নেই। জি ভাইয়া, ওইটা মনে ভালো হয়। ঠিক আছে, একটু পরে দরকার হলে ওয়াইফাইটা আবার সুইচ করে নিব। এখন কি কি অবস্থা এখন? এনি ইমপ্রুভমেন্টস? জি, আপাতত ওকে রাখছে। আচ্ছা, আপাতত অ্যাট লিস্ট লেটস কন্টিনিউ তাহলে। ওকে, ঠিক আছে। সো লাস্ট কতটুকু আপনারা শুনেছেন? ভাইয়া শুরুর দিকে আলোচনাটা করেন, এটা খুব একটা বোঝা আচ্ছা। যায়নি। আচ্ছা কস্ট ঠিক অফ আছে। ডেপ্থ পর্যন্ত বন্ড হোল্ডার রিকোয়ার্ড রিটার্ন কস্ট অফ ডেপ্থ। না, জাস্ট ওই কথাটা বলেছিলেন যে ওই কুপন রেট ফর এক্সাম্পল আমি 6% দিচ্ছি, আর ওটার সাথে যে ডিস্টিংগুইশ করছিলেন হ্যাঁ কেডিটা। হ্যাঁ, ঠিক আছে ঠিক আছে। সো আমি একটু আমি স্ক্রিনটা না শেয়ার করে ওখানে এখানেই ডিসকাশন করি, যাতে নেটওয়ার্ক ইস্যুস হলে অ্যাটলিস্ট। এই যে এখন আবার বোঝা যাচ্ছে না। ভাইয়া শোনা যায় না। আজকে ক্লাসটা মনে করতেই পারবে না। আমার বন্ড হোল্ডারদেরকে ভাইয়া শোনা যাচ্ছে না কিন্তু। আবার চলে গিয়েছে না? ঠিক আছে, ওকে ঠিক আছে, দেখি লাস্ট ট্রাই। আসলে এবার লাস্ট ট্রাই। আমার ওয়াইফাইও সামহাও আজকে আমি জানি না, আমি এখন তো আসলে ওদেরকে ফোন দিয়েও ঠিক হবে না, বাট লেটস সি এখন মোবাইল ডাটা দিয়ে যতটুকু চলে আমাদের আজকে। ওকে, সো এবার ঠিক আছে একটু? এখন বোঝা যাচ্ছে। এনি বেটার? ওকে, ঠিক ভাইয়া আছে। এইভাবে আজকে ক্লাসটা কন্টিনিউ না করি, মানে এই এক দুই কথা শোনা যাচ্ছে আর দুই এক কথা শোনা যাচ্ছে না। সবার কি না, না, একই না। রকম হচ্ছে? না, হ্যাঁ, আমি বুঝতে পারছি যে মানে একটু আসলে ডিস্টারবেন্স হচ্ছে। এইভাবে মনেই থাকতেছে না, মানে লিংক বুঝতে করতে পারতেছি পারছি। না। না না না, আই এম এক্সট্রিমলি সরি ফর দিস। আসলে এই জিনিসটা না, এটা এইভাবে তো টেকনিক্যাল ইস্যু, এটা না, তো এটা হইতে পারে ভাইয়া। হ্যাঁ, এটা টেকনিক্যাল আমি ইস্যু। আসলে নিজেই বুঝতেছি না যে আমার ইউজুয়ালি গ্রামীণ ফোনের নেটওয়ার্কে তো এরকম হয় না। সো নেটওয়ার্ক আজকে কোনো পাচ্ছি না আমি এখানে। না না So- ভাইয়া, আজকে নেট স্লো। আমি আমার নিজের যে ফোনেও দেখছি একটু নেটটা স্লো অন্যান্য দিনের আজকে তুলনায়। স্লো।
হ্যাঁ ঠিকই আমরা মানে আমার শুধু দুইটা সিগন্যাল দেখাচ্ছে, এটা কখনোই আমার এরকম হয় নাই। সো আমি কোয়াইট সারপ্রাইজ যে হঠাৎ এরকম হচ্ছে কেন। আমরা এই ক্লাসটা পরে করলে ভালো হয়, মানে শুনতে পাচ্ছি না, আমি শুনতে পাচ্ছি না কিছু, একটু শুনি একটু শুনি না, একটু শুনি একটু শুনি না। না আপনি একা না, সবাই শুনতে পাচ্ছে না, সবারই বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। সো ইন দ্যাট কেস আমরা আমাদের নেক্সট ক্লাস, আচ্ছা সোফার আজকে আমাদের যতদূর ডিসকাশন হয়েছে, ইজ ইট ওকে উইথ এভরিওয়ান, সেটা আমাকে একটু বলেন তো আজকে সোফার ডিসকাশন। জি ভাই। হ্যাঁ মোটামুটি। আচ্ছা বন্ডেরটা আবার আরেকদিন বুঝেন ভাইয়া নেক্সট। না বন্ডেরটা তো আমি কন্টিনিউ করব। আসলে আমার কাছে তো পেন ছিল না, আমি হয়তো স্ক্রিন দেখাতে পারিনি, এর কারণে কি খুব বেশি ডিফিকাল্টি হয়েছে বুঝতে? না এক্সেলটা শেয়ার করে দিয়ে না, আমরা আবার রিভিশন করে নিব। ওকে ঠিক আছে। সো আশা করি যতদূর কভার করেছে, ইফ ইউ ক্যান আন্ডারস্ট্যান্ড। আচ্ছা কি একজন কোয়েশ্চেন করছেন, বলেন তো ভাই। ভাইয়া আমরা কি ম্যানুয়ালের 5 নাম্বার চ্যাপ্টার যেটা আপনি পড়াচ্ছেন এটা কি গো থ্রু করব? আইসিএবি ম্যানুয়ালের 5 নাম্বার চ্যাপ্টারটা আপনি গো থ্রু করতে পারেন, চাইলে ওয়েট করতে পারেন আমি কভার করে দিলে। এরপরে চ্যাপ্টার 5 এর থেকেও আমি যা যা ডিসকাশন করেছি চ্যাপ্টার 5 এর থেকেও এত কিছু ইনডেপথ নাই, বাট আপনি দেখতে পারেন। জি ধন্যবাদ। ঠিক আছে। সো ইন দা নেক্সট ক্লাস, আমাদের নেক্সট ক্লাস থাকবে শুক্রবারে অ্যাজ ডিসকাসড। শুক্রবারে থাকবে, আবার শনিবারেও আমাদের ক্লাস আছে। সো শুক্রবারে আমি চেষ্টা করব যে ক্লাসটাকে কমপ্লিট করে দিতে অন কস্ট অফ ক্যাপিটাল, এবং শনিবারে বাকি উইল হ্যাভ সাম প্র্যাকটিস। সো উইদিন দ্য নেক্সট 2 ক্লাসেস আমাদের কস্ট অফ ক্যাপিটাল একদম ফুললি কমপ্লিট হয়ে যাবে। আচ্ছা ভাইয়া আমাদের এই রেকর্ডিংগুলো শেয়ার করে দিবেন। হ্যাঁ ভাই, অলিউল ভাই আগে বলেন তো। জি ভাই, আমার আজকের স্লাইড গুলো যেটা ক্লাস ম্যাটেরিয়াল গুলো কি শেয়ার করে দিবেন আজকে? আজকের ক্লাস ম্যাটেরিয়ালটা অলরেডি হোয়াটসঅ্যাপে শেয়ার আছে, আপনি মেবি পরে জয়েন করছেন রাইট? জি ভাই। আচ্ছা আমি এগুলো আবার ফরওয়ার্ড করে দিচ্ছি। আজকে যা যাচ্ছে এভরিথিং হ্যাজ বিন ডিসকাসড। ঠিক আছে। আমাকে একটা জিনিস আপনারা বলেন, মানে আই এম লুকিং ফর সাম অনেস্ট সাজেশন ফ্রম ইউ গাইস। সেটা হলো আজকে আমি আপনাদের সাথে যে ডিসকাশনটা করেছি, আপনাদের কি মনে হয়েছে যে না এগুলো খুব বেশি বেসিক লেভেলের ডিসকাশন, আর একটুখানি ফাস্ট যাওয়া উচিত? না আর ফার্স্ট গেলে সবাই আচ্ছা ওয়ান বাই ওয়ান। আমি জারিন আপুর কাছে শুনলাম, কালাম ভাই একটু বলেন একজন করে। না ভাইয়া এইভাবেই যান, বেশি ফাস্ট গেলে আবার হয়তো অনেকে এর চেয়ে ভালো আছে, বাট আমার জন্য প্রবলেম হবে। এনিওয়ান এলস? না ভাই, আমার জন্য এটা অনেক ফ্রুটফুল ছিল, কারণ হলো যে বেসিকলি এই জিনিসগুলি সামনের দিকে আছে, যা এই জিনিসটাই আমি অনেক কিছু জানতাম না, যেটা যখন ডিটেলসে বলছেন না আমার জন্য ওই জিনিসটা ক্যাচ করতে ইজি হচ্ছিল। ওকে গ্রেট। মানে কারো যদি ইফ এনিওয়ান হ্যাজ সাম ইস্যুস, একদম অনেস্টলি আপনারা আমাকে বলতে পারেন যে যদি মনে করেন যে না ভাই এটা এভাবে না, এটা ওইভাবে করলে বেটার, বা ক্লাসটা এইভাবে কন্ডাক্ট করলে বেটার, আই এম ফ্রি ওপেন ফর ফিডব্যাক, ফিল ফ্রি টু শেয়ার। জি অলিউল ভাই বলেন। আমার মনে হয় ঠিক আছে, এটা সুন্দর হচ্ছে আর কি। ওকে ঠিক আছে। মানে আমি একটা জিনিস মানে মনে করি কি জানেন, আমি ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট আই থিঙ্ক আই হ্যাভ টট ইট, দিস ইজ মাই থার্ড টাইম পারহ্যাপস টিচিং ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট, এবং এর পাশাপাশি আইসিএবি তো অনেকগুলা মক সেশন কন্ডাক্ট করেছিলাম, ওখানে ফিডব্যাক নিয়েছি যে, এবং আমার একটা কমন ফাইন্ডিং হলো ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্টের ফর্মুলা সবাই মুখস্থ করে জানে, বাট আনফরচুনেটলি বেসিক নলেজটা সবার খুবই অনেক বেশি ল্যাক করে। আমি এখনো আপনারা দেখবেন যারা ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট ইভেন পাস করে গেছে, একটা বেসিক কোয়েশ্চেন আমি জিজ্ঞেস করি, হোয়াট ইজ দ্য ভ্যালু অফ এনিথিং? একটা জিনিসের ভ্যালু কি? হাউ ডু ইউ ডিরাইভ দ্য ভ্যালু অফ এনি অ্যাসেট? এই আনসারটা ম্যাক্সিমাম মানুষজন এখনো আটকে যায়, এবং আপনি দেখবেন ঘুরে ফিরে অনেক আনসার যখন করতে যাবেন, ইট অল কামস ডাউন টু দিস ওয়ান থিং, যে একটা জিনিসের ভ্যালু কি, একটা অ্যাসেটের ভ্যালু কি। ওয়ান্স ইউ আন্ডারস্ট্যান্ড দিস বেসিক থিং, যে ক্যাশ ফ্লো গুলাকে ডিসকাউন্ট করতে হয়, দেখবেন আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের পরে বিজনেস ভ্যালুয়েশন, ইনভেস্টমেন্ট অ্যাপ্রেজাল, এভরিথিং ইজ লিঙ্ক টু দিস ওয়ান কনসেপ্ট। সো ঘুরে ফিরে দেখবেন ফাইন্যান্সিয়াল ম্যানেজমেন্ট এটা খুবই কনসাইজ একটা কোর্স, খুব বেশি ইনডেপথ কোনো মানে খুব বেশি ওয়াইড কভারেজ না, দেখবেন ঘুরে ফিরে ওই কয়েকটা কমন কনসেপ্টে আমরা ফিরে আসবো। এই জন্য আই উইল ট্রাই মাই বেস্ট যতটা সম্ভব স্লোলি যাতে আপনি অ্যাটলিস্ট আপনাদের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা স্ট্রং করতে পারেন। সো আর কারো কোনো কিছু বলা আছে আজকে? ভাইয়া ওই যে আমরা করলাম যেটা হলো যে ফার্স্ট 3 ইয়ার্স ডিভিডেন্ড একরকম, পরে 4th ইয়ার থেকে কনস্ট্যান্ট, এটা তো প্রথম 3 বছরটা বের করে আবার বাকিটা বের করতে হয়। তো এটা এই ধরনের কোনো ফর্মুলা কি ক্রিয়েট করা যায় কিনা যে একসাথে বের করা যাবে? না ভাইয়া, এখানে কোনো অ্যাডিশনাল ফর্মুলা নাই। যত বেশি ফর্মুলা মুখস্থ করবেন বা মনে রাখার চেষ্টা করবেন, এক্সাম হলে মেস আপ হবে তত বেশি। একটাই ফর্মুলা,
সেই একটা ফর্মুলাটাকে আপনি একটু মডিফাই করবেন ডিপেন্ডিং আপন দ্য সিনারিও, আর কিছু না। ফর্মুলা আমি চাই আমি আমার ক্লাসে যতটা কম আমি এগুলো ফর্মুলার উপর ডিপেন্ড করি। ভাইয়া ওই হ্যাঁ। টাইম ভ্যালু অফ মানির কয়েকটা ম্যাথে একটু ডাউট ছিল কিছু, এটা আচ্ছা, কি এখন বলবো নাকি আপনাকে টাইম মেসেজ দিয়ে রাখবো? মানে রেক্সের কথা আপনি বলবো না দেখা ভাই। যায় কি 1-to-1 থাকলে, হ্যাঁ হ্যাঁ ভাইয়া ভাই কথা আবার মাঝখান দিয়ে কেটে যাচ্ছিল, বুঝতে বলতেছে পারছি। আজকে না, যার ইস্যু হচ্ছে টাইম ভ্যালু অফ মানি নিয়ে, আপনি একটুখানি ওই আমাদের গ্রুপে লিখে দিন, গ্রুপে হোয়াটসঅ্যাপ গ্রুপে। একটু দিয়ে রাখেন, ওই গ্রুপটা আমি পিন করে রাখি, ওখানে আপনি দিয়ে রাখেন, আমি will answer। ঠিক আছে, তাহলে আজকের জন্য তাহলে আমরা এনিওয়ান স্যার কোনো এনি টাইপ অফ সাজেশন, কারো কোনো কিছু বলার আছে, এনিথিং এট অল? ক্লাস রেকর্ডটা কি আজকেই শেয়ার করা হবে না হ্যাঁ, পরে শেয়ার আমি করা হবে? আপনি কি প্রথম ক্লাস রেকর্ডটা পেয়েছেন অলরেডি? জি, আমি মেল পেয়েছি, বাট আমি এখনো ওখানে চেক করিনি, বাট মেল পেয়েছি। আচ্ছা, মেইল আপনি চেক করবেন। আমি সবাইকে একটা ড্রাইভের অ্যাক্সেস দিচ্ছি, ওই ড্রাইভের অ্যাক্সেস সবার আসতে হয়তো আরো 2 দিন লাগতে পারে, বাট ওয়ান্স ইউ গেট দ্য ড্রাইভ অ্যাক্সেস, প্রত্যেকটা ক্লাস শেষ হওয়ার 8 to 10 আওয়ার্স এর মধ্যে আপনি অটোমেটিকলি সবকিছুর অ্যাক্সেস পাবেন। আমি জাস্ট ফুল ড্রাইভের অ্যাক্সেস আপনাদেরকে দিয়ে দিচ্ছি। ওকে, আরেকটা ছিল, সেটা হচ্ছে আপনি মানে পেন ইউজ করলে সব থেকে বেটার হয় এক্সেলের থেকে, এটা বেশি। আমি আমি বুঝতে পেরেছি, আনফরচুনেটলি আই ডোন্ট হ্যাভ দ্যাট পেন। আমি ইউজুয়ালি আজকের যে ক্লাসটা এটা ইউজুয়ালি মশিউর ভাই নেয়। আমি যেহেতু মশিউর ভাই আনঅ্যাভেলেবল আজকে, এই জন্য আমি এই ক্লাসটা নিয়েছি। আমি ইউজুয়ালি যে ক্লাসগুলো নেই ওখানে পেন ইউজ করার খুব একটা রিকোয়ারমেন্ট থাকে না, বাট যেহেতু আমি এটা নিয়েছি, হয়তো বা ইফ নিডেড মশিউর ভাই মেবি, আমি হয়তো বলবো ফ্রাইডে যে ক্লাসটা আপনাদেরকে কমপ্লিট করে দিবে সেটা হয়তো মশিউর ভাই নিবে, যেহেতু আমার কাছে রাইট নাও পেন ইউজ করার সেই স্কোপটা নাই। হ্যালো ভাইয়া। হ্যাঁ হ্যালো হ্যাঁ, বলেন। ভাই, এখানে একটা প্রশ্ন ছিল যেটা আমি অ্যান্সার পাইনি, যে কেই থেকে কখন জিটা হাই হাই হয়, রেটটা হাই হয়, একটু বলবেন সংক্ষেপে? কস্ট অফ ইকুইটি আপনি একটু বলছিলেন যে মাঝে মাঝে যে আচ্ছা, জিটা আছে রেটটা, এই গ্রোথ রেটটা হাই হয়, কস্ট অফ ইকুইটি থেকে কখন হয়? কখন জিটা হুম। হাই হয়? ভাই আপনাদেরকে ভাইয়া বলি, কিছু যদি শুনলাম আজকে নেটওয়ার্ক ঠিক আমরা থাকতো তাহলে আমরা আজকের ক্লাসটাই কন্টিনিউ করতে পারতাম। তা আপনারা কোশ্চেন করতে পারেন, কিন্তু নেটওয়ার্ক যদি ঠিক নাই তাহলে তো আর কোশ্চেন করে লাভ হচ্ছে না। যদি তাতে ক্লাসটাই কন্টিনিউ করতে পারতাম যদি এরকম সমস্যা না হতো। জি, এটা ভাই আজকে ক্লোজ করে দেন, হচ্ছে না। ভাই কাইন্ডলি আজকে একটু ক্লোজ করে দেন। সেই জন্য simply বলি, হতে আমরা কোশ্চেন না করি, কোশ্চেন করলে অ্যান্সার পাবো না তো ঠিকভাবে। পারে। জি জি ভাইয়া বোঝা যাচ্ছে না। হলো